আসসালামু আলাইকুম এভরিওয়ান এবং শুভ সন্ধ্যা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একটি ছোট্ট আইস ব্রেকিং সেশন টাইটেলড গ্রো আ বেটার রিসার্চ ক্যারিয়ার উইথ রাইজ হাব অ্যান্ড উইন্টার অ্যান্ড সামার সিম্পোজিয়ামস ইনিশিয়েটিভ। তো আমাদের স্পিকার্স আছেন আজকে শ্রদ্ধেয় ডক্টর এম.ডি. আব্দুর রাজ্জাক স্যার, চেয়ার অফ IEEE কম্পিউটার সিস্টেম বাংলাদেশ চ্যাপ্টার, এবং ডক্টর এম.ডি. আতিকুর রহমান আহাদ স্যার। এবং স্যারদের কাছ থেকে আমরা শুনবো। তার আগে একটা ছোট প্রেজেন্টেশন আমি দিয়ে নেব। বেসিক্যালি আমাদের যে রাইজ হাব ইনিশিয়েটিভ এবং সিম্পোজিয়ামের কিছু বিস্তারিত এখানে থাকবে। আশা করি সকলে শুনবো, এবং কারো যদি কোনো কনফিউশন থাকে সেটা লাস্টে আমাদের একটা কোশ্চেন অ্যান্সারিং সেশন আছে, সেখানে আমরা তুলবো। প্রথমেই আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ সামিন রহমান। আমি বর্তমানে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারে পাবলিসিটি অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর হিসেবে আছি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে আছি। তো মূলত আমাদের এই রাইজ হাব বা সিম্পোজিয়াম, এই যে কার্যক্রমগুলো, সেটার আগে একটি কথা বলে নেওয়া দরকার যে আমরা আসলে বাংলাদেশে আমাদের এই IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা একটা গবেষণার সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা চাই বিভিন্ন ধরনের ফ্রি ওয়ার্কশপ অর্গানাইজ করতে, সেমিনার অর্গানাইজ করতে, যেখানে আমরা আমাদের যারা ইয়াং রিসার্চার তাদেরকে আমরা আসলে এডুকেট করতে চাই, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করতে চাই, এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তো এইভাবে আমরা আমাদের ইয়াং যে মাইন্ড যারা আসলে গবেষণা করতেছে তাদেরকে আমরা হেল্প করতে চাই। এবং এছাড়াও আমরা আসলে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি যার মাধ্যমে আমাদের যারা এক্সপার্ট রিসার্চার যারা আছেন আমাদের দেশে কিংবা দেশের বাইরে, তারা যেন এই ইয়াং মাইন্ড যারা, তাদেরকে যেন প্রপারলি সাপোর্ট দিতে পারে। আমরা ইয়াং রিসার্চারদেরকে মনিটর করতে চাই, তাদেরকে রিকগনাইজ করতে চাই। এটা দেখা যায় যে আমাদের যারা ইয়াং রিসার্চার তারা মানে ইনিশিয়ালি লাইক সে যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হয় বা মাস্টার্স স্টুডেন্ট হয়, তাহলে সে ইউনিভার্সিটিতেই হয়তো একজন ফ্যাকাল্টির সাথে কাজ করতেছে, এমন সেভাবেই সে তার গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা এমন একটি আসলে সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে যদি একজন ইয়াং রিসার্চার চায়, তাহলে যেন সে এক্সটার্নালি হয়তো তারই ফিল্ডে খুব ভালো একজন গবেষক আছেন যিনি হয়তো অন্য ইউনিভার্সিটিতে আছেন কিংবা অন্য দেশে আছেন, কিভাবে আসলে কানেকশনটা আরো অনেক সহজতর করা যায় সেটা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। তো সেই লক্ষ্যে আমরা একটি ইনিশিয়েটিভ নিতে চাচ্ছি, যেটা হচ্ছে রাইজ হাব। রাইজ হচ্ছে বেসিক্যালি রিসার্চ ইনোভেশন সাপোর্ট এনেবলিং। আমরা রিসার্চ ইনোভেশনটাকে সাপোর্ট দিতে চাই। তো বেসিক্যালি আমরা বিভিন্ন আমাদের যে স্টুডেন্ট চ্যাপ্টার গুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের সাথে আমরা হয়তো শীঘ্রই যোগাযোগ করবো এই ব্যাপারে, এবং সেখানে একজন ফ্যাকাল্টি, ফোকাল পয়েন্ট এবং স্টুডেন্ট মেম্বার বা ওভারঅল সকলকে নিয়ে আমরা হয়তো এই হাবগুলো প্রতিষ্ঠা করব। তো হাবগুলো বেসিক্যালি যেটা কাজ করবে যে যেটা বললাম যে আসলে গবেষণার ব্যাপারটার জন্য একটা ইউনিভার্সিটির গণ্ডির ভেতরে আবদ্ধ না থাকে, আমরা চাই এটাকে ইউনিভার্সিটির বাইরে এই গণ্ডিটা যত বড় করা যায়, যতটা আসলে গ্লোবাল করা যায়। তো আমরা সেই লক্ষ্যে একটা এক্সটার্নাল রিসার্চ এক্সপার্ট বডি তৈরির জন্য কাজ করছি, যেখানে আমরা জাতীয় মানে আন্তর্জাতিকভাবে যারা খুব বড় গবেষক আছে বিভিন্ন ফিল্ডে, তাদেরকে আমরা সেই বডিতে রাখবো, এবং ওনারা হচ্ছে বেসিক্যালি ডেডিকেটেডলি এই হাবের যে ইয়াং যে রিসার্চার যারা যারা ভালো কাজ করার চেষ্টা করতেছে কিন্তু হয়তো একটু গাইডেন্সের অভাবে তাদের জন্য কষ্ট হচ্ছে, তাদেরকে সেই ধরনের প্রপার গাইডেন্স সাপোর্ট দেবে, সাজেশন দেবে, তাদের যে আনপাবলিশ ওয়ার্ক গুলো আছে সেগুলোকে রিভিউ করবে। এছাড়া এই হাব থেকে যদি কোনো গবেষণা সংক্রান্ত কোনো ধরনের ওয়ার্কশপ হয়, সেখানে তারা স্পিচ দেবে। এরকম একটি বডি আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আর বেসিক্যালি আমরা এই রাইজ হাবটাকে তৈরি করার জন্য এখনো খুব ফর্মাল কোনো প্রসেস আমরা এখনো ডেভেলপ করি নাই, ইটস স্টিল ইন ডিসকাশন। এবং আজকের এই সেমিনারটার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটা ইনপুট নেওয়া, যদি আপনাদের কোনো ধরনের সাজেশন থাকে বা এটা চ্যালেঞ্জগুলো যদি আপনারা তুলে ধরতে পারেন। তো বেসিক্যালি আমরা চাচ্ছি যে এটা একটা চ্যাপ্টার, আমাদের অলমোস্ট 15+ ইউনিভার্সিটিতে IEEE কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার আছে। তো সেখানে বিভিন্ন চ্যাপ্টারের আন্ডারে আমরা চাচ্ছি যে রাইজ হাবটা হোক। তো বেসিক্যালি চ্যাপ্টার যদি ইন্টারেস্ট শো করে, তাহলে আমরা এই রাইজ হাব ওখানে
খুব সহজতর উপায়ে আমরা এটা বিল্ড করব। এখানে আমরা চেষ্টা করব যাতে কোনো জটিলতা না থাকে। এবং রাইজ হাব বেসিক্যালি যেটা করবে যে সেই হাব সেই সেই প্রোগ্রামে বা সেই ইউনিভার্সিটিতে যে গবেষণাগুলো হচ্ছে সেগুলোকে একটা ট্র্যাক রাখবে এবং তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবে। সামটাইমস হয়তো ইউনিভার্সিটির সেই সাপোর্টটা হয়তো দিতে পারতেছে না বা সেখানে হয়তো কোনো একটা ল্যাকিং আছে, সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল বডি হিসেবে ভলেন্টারি কিভাবে হেল্প করতে পারি সেই ব্যাপারটা আমরা এনশিওর করার চেষ্টা করব। এছাড়া আমরা আমাদের এই IEEE কম্পিটিশনে বাংলাদেশ চ্যাপ্টার আমরা বছরে দুইটা খুব মেজর ইভেন্ট করে থাকি, সেটা হচ্ছে উইন্টার এবং সামার রিসার্চ সিম্পোজিয়াম। বেসিক্যালি এই হাবগুলো যেটা করবে যে তারা তো তাদের ইউনিভার্সিটিতে একটা ট্র্যাক রাখতেছে যে হ্যাঁ আমার এখানে 10টা বা 20টা রিসার্চ গ্রুপ কাজ করতেছে। তো সেই রিসার্চ গুলো সম্পর্কে তারা আমাদেরকে নোটিফাইড রাখবে টাইম টু টাইম। এবং এই সিম্পোজিয়াম গুলো হচ্ছে একটা খুব ভালো উপায় যেখানে সেই যারা সেই রিসার্চ গুলো করতেছে তারা নিজেদেরকে তুলে ধরতে পারবে। তো আমাদের এই সিম্পোজিয়াম গুলোতে আমরা চেষ্টা করি দেশ এবং বিদেশ থেকে বড় বড় যারা গবেষক আছেন তাদেরকে আমন্ত্রণ জানানোর এবং তাদের সামনে একদমই বিনামূল্যে আমাদের যারা ইয়াং রিসার্চার তারা তাদের আনপাবলিশড ওয়ার্ক বা পাবলিশড ওয়ার্ক তারা সেগুলো তুলতে পারে, প্রেজেন্ট করতে পারে এবং সেটা দেখে আমাদের যারা এক্সপার্ট তারা বিভিন্ন ধরনের অপিনিয়ন বা সাজেশন দেয় বা সামটাইমস এখান থেকে নানান ধরনের অপরচুনিটি তৈরি হতে পারে, একসাথে কাজ করার অপরচুনিটি তৈরি হতে পারে। তো বেসিক্যালি আমরা এরকম একটা প্রসেস তৈরি করতে চাচ্ছি, আমরা কান্ট্রি ওয়াইড একটা রাইজ আপ নেটওয়ার্ক ক্রিয়েট করা, প্লাস সেটার জন্য আমাদের এই সিম্পোজিয়াম যে ইনিশিয়েটিভ সেটার সাথে যেন ইন্টিগ্রেটেড থাকে এবং প্রতি বছরে 2বার আমাদের ইয়াং রিসার্চাররা সুযোগ পাচ্ছে ন্যাশনাল লেভেলে নিজেদের রিসার্চ অনগোয়িং রিসার্চটাকে তুলে ধরার এবং একটি সাজেশন নেওয়া। এছাড়া আমরা যে রিসার্চ সিম্পোজিয়ামটা বেসিক্যালি করি, সেখানে আমরা টার্গেট করি হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্টস, একাডেমিশিয়ানস, প্রফেশনালস, এভরিওয়ান সিএসসি, ট্রিপল অর আইটি ফিল্ড থেকে, যেন তারা বেসিক্যালি তাদের যে আইডিয়া বা তাদের যে রিসেন্ট রিসার্চ ডেভেলপমেন্ট সেটা যেন তারা শেয়ার করে। এটা সিম্পোজিয়াম, এটা কিন্তু এমন না যে আপনি আপনার একটি কমপ্লিট কাজ সেটা আপনি প্রেজেন্ট করতেছেন। আপনি হচ্ছে একটা কাজের ভেতরে আছেন এবং এমন হয় যে সামটাইমস আমরা অনেক ধরনের কাজ নিজে নিজে করার চেষ্টা করি বা একটা গ্রুপে করার চেষ্টা করি, কিন্তু অন্য আরেকজন যদি একটু দেখে তাহলে সে কিন্তু হয়তো ডিফারেন্ট ইনসাইটস শেয়ার করতে পারে। তো সেই সেই সুযোগটা আমরা তৈরি করতে চাই। বিশেষ করে আমাদের ইয়াং রিসার্চাররা সামটাইমস খুব লস্ট ফিল করে যে আসলে আমি কি করতেছি, আদৌ এটা কিছু হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা যেন তাদের সেই গাইডেন্স, অপিনিয়ন্স, ইনসাইট শেয়ার করেন, যাতে সেই ইয়াং রিসার্চার খুব ভালো মতো বোঝে যে হ্যাঁ আমাকে আসলে এই পথে এগোতে হবে বা আমি এই জার্নালে পাবলিশ করতে পারি বা এটা আমার জন্য বেস্ট উপায় হবে। সো এইরকম একটা কালচার আমরা বাংলাদেশে বিল্ড করতে চাচ্ছি, যেটা হয়তো এই সিম্পোজিয়াম এবং রাইজের মধ্যে সম্ভব। এছাড়া যেটা বললাম, উই আর নট পাবলিশার, বেসিক্যালি আমরা সুপারভাইজার হিসেবে কিন্তু আমাদের রোলটা প্লে করতেছি। উই আর নট পাবলিশার, আপনার কাজটাকে পাবলিশ করাটা আমাদের ইয়ে না, আমরা বেসিক্যালি আপনাকে হেল্প করতেছি যাতে আপনি আপনার কাজটা খুব ভালো কোনো জার্নালে পাবলিশ করতে পারেন, সেজন্য আমরা কাজ করতেছি। আর আমরা টার্গেট করি আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, ডক্টরাল স্টুডেন্টস, তাদের জন্য এটা খুব ভালো সুযোগ এবং তারা হয়তো নিজে নিজে অনেক কাজ করে, বাট আমি বলবো যে এই ধরনের একটা ফ্রি সুযোগ যেখানে একজন এক্সপার্টের অপিনিয়ন নেওয়া যাচ্ছে, আমি বলবো দে শুড পারসু ইট, আমরা সেই চেষ্টা করতেছি। আর বেসিক্যালি আমরা আপাতত এই 6টা থিম নিয়ে কাজ করতেছি, এখানে লেখা আছে। ইটস মোস্টলি রিলেটেড টু কম্পিউটার সায়েন্স এবং ট্রিপলি, বাট ভবিষ্যতে হয়তো আমরা আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে ভেঞ্চার আউট করবো। আপাতত এই এন্ডে আমরা এগোতে চাই এবং আমাদের রাইজ হাবও ডিফারেন্ট ডিফারেন্ট এন্ডে ভেঞ্চার আউট করতে পারে। এটা ফিউচারে আমরা আসলে কতটুকু উঠতে পারবো বা আমাদের প্রোগ্রেস কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করে এবং অবশ্যই সেক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। এখানে একটি কথা বারবারই আসতেছে যে গেট এক্সপার্ট অপিনিয়নস এন্ড গাইডেন্স ফর ইউর রিসার্চ ওয়ার্ক। আমাদের এই পুরো ইনিশিয়েটিভটা কিন্তু এক বাক্যে এটাই বলা যায় যে আপনি আপনার যে গবেষণা কাজ যেটা চলমান আছে, কিংবা ধরেন আপনি একটা কাজ অলরেডি প্রকাশ করে ফেলেছেন, আপনি চাচ্ছেন সেটার উপরে খুব ভালো একটা কাজ করতে, তো সেটা আপনি একদল এক্সপার্টের সাথে শেয়ার করলেন এবং যারা হয়তো সেই ফিল্ডে অনেক বছরের অভিজ্ঞতা আছে তারা আপনাকে কিছু অপিনিয়ন দিল, গাইডেন্স দিল বা আপনাকে কিছু সুযোগ দিল যাতে আপনার এই কাজটা খুব ভালো হয়। সরি, ওকে। সো আমাদের এই সিম্পোজিয়াম যে ইনিশিয়েটিভ, এখানে আমাদের কোনো রেজিস্ট্রেশন ফি থাকে না। এছাড়া আমরা সার্টিফিকেটস এবং অ্যাওয়ার্ডস দেই এবং সকলে যখন আরো অনেক বেশি পার্টিসিপেট করবে এবং সেই এন্ডে হয়তো আমরা আরো ভালো কিছু অফার করতে পারবো ইন দ্য ফিউচার। আর বেসিক্যালি আমরা আমাদের সোসাইটি থেকে এই বছরেও আমরা উইন্টার সিম্পোজিয়াম 2021 করছি, আমরা সামার সিম্পোজিয়াম করেছি। তো উইন্টার সিম্পোজিয়াম 2021 এর ইনিশিয়াল সাবমিশন ডেডলাইন হচ্ছে এই 31 অক্টোবর। খুব বেশি দিন বাকি নেই,
তো আমরা এখানে যারাই আছি, আমি সকলকেই অনুরোধ করব যে একটু চেষ্টা করা, যেন অন্তত অ্যাটলিস্ট একটা আইডিয়া চিন্তা করে হলেও যদি পার্টিসিপেট করা যায়। কারণ যেটা বললাম, আপনার কমপ্লিট কাজ নিয়ে কিন্তু এখানে আসতে হবে না, ইউ ক্যান অনলি শেয়ার অ্যান আইডিয়া। সেক্ষেত্রে হয়তো আপনার আইডিয়াটি নিয়ে আপনি কিভাবে আগাবেন সেই সাজেশনটা আপনি পেয়ে যেতে পারেন। সো ইনিশিয়াল সাবমিশন 31 অক্টোবরের ভেতর, এবং আমরা 13 এবং 14 নভেম্বরে আমরা ইভেন্টটি করব, এবং সকলের অংশগ্রহণই কিন্তু আসলে আমাদের এই ইভেন্টটিকে সফল করবে, এবং আমরা প্রতি বছর এটি চালিয়ে যাব। তো আমি নিচে একটি ওয়েব লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি খুব বিস্তারিত জানতে চান খুঁটিনাটি, কিংবা যে অ্যাবস্ট্রাক্টটা জমা দিবেন সেটার টেমপ্লেট সবকিছু আমাদের এই বিস্তারিত এই লিঙ্কে দেওয়া আছে। তো সকলকে ধন্যবাদ। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাইজ হাব এবং সিম্পোজিয়াম নিয়ে আমরা যে আসলে যে ভিশনটা দেখতেছি সেটার একটি প্রস্তাবনা। নাও আমি এখন এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধেয় ডক্টর এমডি আতিকুর রহমান আহাদ স্যারকে। স্যার। ধন্যবাদ সামিনকে। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে সামিন তো ইন শর্ট খুব ভালো একটা উপস্থাপনা করলো। খুবই অল্প সময়ে খুবই কনসাইজ ওয়েতে সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে ফেলেছে। আসলে নতুন করে বলার তেমন কিছু নাই, এক্সেপ্ট যে রিসার্চ হাব অথবা গ্রুপিং এগুলো অথবা কিভাবে গ্রো করা হবে সেগুলো তো একটা প্রসেস অনগোয়িং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই ক্যান ডু মোর। কিন্তু সিম্পোজিয়াম এর পয়েন্ট যেটা বললাম, এরকম এই সিম্পোজিয়াম বা ডোমেস্টিক কনফারেন্স বা রিজিওনাল কনফারেন্স, হ্যাঁ, এরকম জাপানে বা কোরিয়াতে বা আমেরিকাতে মেনি ফোরামস, যেখানে ইভেন টপ মোস্ট প্রফেসরস উনারা পর্যন্ত অ্যাটেন্ড করেন উনাদের ল্যাবের ফুল টিম নিয়ে। ওরা যে কাজই করুক না কেন সেগুলো সেখানে পোস্টার প্রেজেন্টেশন করে অথবা ওরাল প্রেজেন্টেশন হয়, যে এক এক জায়গায় এক এক রকম ফরম্যাট, এবং দে শেয়ার এবং ডু ব্রেইন স্টর্মিং। একজন আরেকজনের কাজ জানায়, ছেলে মেয়েদেরকে এনকারেজ করে, তাদেরকে উৎসাহ দেয়। এবং আমি দেখেছি যখন আমি জাপানে পিএইচডি স্টুডেন্ট ছিলাম এবং পরবর্তীতে যে এইসব ছোটখাটো ফোরাম যেখানে কোনো পাবলিকেশনস হবে না, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে IEEE তে যাচ্ছে কিনা অথবা কোনো জায়গায় পাবলিশ হচ্ছে কিনা, ওই ট্রেন্ড। ফলে আমরা অনেক পচা পচা জিনিসও ওইসব জায়গায় দিয়ে দিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কনফারেন্সের দাম নাই, একটা সময় আমি দেখেছি যে বুয়েটে ওদের ওয়েবসাইটে পরিষ্কার লেখা ছিল যে লোকাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো কাউন্ট করবে প্রমোশনের জন্য। এখন আছে কিনা জানি না, আমি নিজে দেখেছি বলে নিজে বলতেছি। 5 বছর আগে বা 6 বছর আগে। তো কিন্তু এখন কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি বলতেছি যে আমি যতটুকু জানি বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স পেপার, সেটা যদি ওয়ার্ল্ডের নাম্বার 1 কনফারেন্সও হয়, কাউন্ট করে না, কিন্তু জার্নাল কাউন্ট করে। ফলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে IEEE এক্সপ্লোর বা ACM বা অথবা কোনো স্প্রিঙ্গারে যদি কিছু একটা হয়ে যায়, তখন প্রসিডিংসটা পাবলিশ হয়ে গেলে সেটা কিন্তু জার্নালে কনভার্ট করা যায় না। আবার ছোট একটা কাজ করে ফেললাম, পরবর্তীতে এটাকে জার্নালে পাবলিশ করতে গেলে আরো অনেক পরিমাণ ইমপ্রুভমেন্ট করতে হয়। সেটা অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় ছাত্র চলে যায় অথবা কাজটা বন্ধ হয়ে যায় বা ফান্ডিং বন্ধ হয়। এজন্য যেটা হয় সেটা হলো গিয়ে ওরা যেটা করে যে অ্যাটেন্ড করে, এবং ওরা চিন্তা করে যে পাবলিকেশন খালি করবো একের পর এক সেটা নয়, বরঞ্চ 2-3 বার অ্যাটেন্ড করে কাজটাকে আরো ম্যাচিউর করে বেটার কোনো জার্নালে দেয়া যায় কিনা। কনফারেন্সও দেয়, কিন্তু টপ কনফারেন্সে দেয়া যায় কিনা বা টপ জার্নালে দেয়া যায় কিনা বা রিলেটিভলি বেটার করা যায় কিনা। তো এটা কিভাবে করা যায়, যখন কোনো একটা ছোটখাটো ফোরাম, লিমিটেড ফোরাম যেখানে মানে এইসব কাছাকাছি ডোমেইনের সব এক্সপার্টসরা আসেন কম বেশি, তখন কিন্তু ওখান থেকে একটা ইমপ্যাক্ট পাওয়া যায় এবং এগুলোর জন্য কিন্তু যথেষ্ট ব্রেন স্টর্মিং করে। আমি দেখেছি এবং নিজেও বিভিন্ন সময় এগুলো পার্টে ছিলাম, যে এই ছোট জায়গায় প্রেজেন্ট করবে সেখানেও মেইন প্রফেসর, একজন খুব পাওয়ারফুল প্রফেসর, এরপরও তার প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে একটা প্রেজেন্টেশন দিবে, সেটার জন্য কতবার যে মিটিং করে,
কতবার যে প্র্যাকটিস করে, যেটা আসলে অত্যন্ত দুঃখজনকভাবে সত্য যে আমাদের দেশে আমরা সেই কালচারটা এখন গড়ে উঠিনি। যে কারণে আমাদের বেশিরভাগ কনফারেন্স গুলাতেই যখন আমাদের সন্তানরা প্রেজেন্টেশন দেয়, দেখা যায় যে ও কেউ অসম্ভব দুর্বল প্রেজেন্টেশন দেয়। ফুল প্যারাগ্রাফ একটা দিয়ে দিল, অথবা খুবই ঠিকমতো বলতে পারছে না, বা ক্লারিটি নাই, কোনটা কম করবে কোনটা বেশি করবে সেই জিনিসগুলো নাই। কারণ হচ্ছে যে আমাদের অনেকেই সময় দেয় না। কিন্তু এই কালচারটা অন্য জায়গায় হয়েছে। তো এবং এটা যেটা হয় সেটা হলো যে সুপারভাইজার যেরকম করে, বিভিন্ন রকমের সোসাইটি, যেমন ইমেজ প্রসেসিং সোসাইটি যদি বলি, অথবা ওইটার মধ্যে সাব ডিভিশন যেমন 3D নিয়ে কাজ করছে, সুতরাং ওইটারই একটা সোসাইটি হতে আছে, তারাই সেটা করতেছে। তার মানে আমরা স্পেশাল টেকনিক্যাল গ্রুপ অথবা টেকনিক্যাল কমিটি, যেটা আইটিপিতে আমরা টিসি বলি, অথবা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ যেগুলো এসিএম এ আছে, বা এই টাইপের যেগুলো আমাদের আইটিপিলি কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারও আমরা করেছি, যে বিভিন্ন রকমের গ্রুপিং, সেই গ্রুপিং গুলোর মাধ্যমে আসলে ফোকাসড এরিয়াতে, আবার কখনো ব্রড এরিয়াতে করে, কখনো রিজিওনাল করে। যেমন সাইজ হচ্ছে জাপানের মানে দি লার্জেস্ট সোসাইটি, রোবোটিক্স এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্ল্ডে বলা যেতে পারে লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট সোসাইটিস, এবং জাপানে তো লার্জেস্ট। আমরা জানি জাপান রোবোটিক্স বা কন্ট্রোলে কত ভালো। সেই সোসাইটির বয়স কত হবে, 60+ হয়ে গেছে এরকম। সেই সোসাইটির দেখা যাচ্ছে যে মানে নেশন ওয়াইডও কনফারেন্স হচ্ছে, আবার ডোমেস্টিক রিজিওনালি যে সাইজ কিউ বলে, মানে শুধু কিউশু এরিয়াতে 6-7টা জেলা নিয়ে বা 8টা জেলা নিয়ে একটা কনফারেন্স হচ্ছে, এবং বছরে কয়েকবার হচ্ছে, এবং সেখানে ওই জায়গায় যারা রিলেটেড রিসার্চার সবাই যাচ্ছে 2 দিন 3 দিন 4 দিনের জন্য। এবং দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামগুলো কোথাও কোথাও ইভেন মান্থলি হয়, বিভিন্ন টপিকে হয়, সাব টপিকসে হয়, এবং ইভেন্টস আর রোটেটেড ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিস। সবসময় যে একই বিশ্ববিদ্যালয়ে হবে তা না। এখন তো অনলাইন হওয়াতে খুব সহজ হয়ে গেছে। কিন্তু আমরা আসলে এটা প্ল্যান করেছিলাম অনেক আগে। 7-8 বছর আগে আমরা বিভিন্ন রিসার্চার মিলে বিভিন্ন সময় আলাপ করেছিলাম যে এরকম বাংলাদেশে করা যায় কিনা। এবং আইসিআইভি কনফারেন্স শুরু হওয়ার পরে আমরা এরকমও চিন্তা করেছিলাম যে কয়েকটা সাব ডিভিশন করে এরকম করা যায়। লাকিলি এখন আইইইই কম্পিউটার সোসাইটি বৃহত্তর ব্যানারে এগুলো আমরা এখন করে ফেলতেছি। দ্যাটস ওয়ান্ডারফুল। তো বলতে চাচ্ছি যে ওই কনফারেন্স গুলোতে দেখা যায় খুবই সামান্য রেজিস্ট্রেশন ফি নেয়, এবং সেই নেয়াটা কি জন্য, যে যাতে করে ওই মানে সবচেয়ে কম খরচে কিছু খাবার, চকলেট দেয়, দুই একটা বিস্কিট দেয়, রেখে দেয়, আর একটা চায়ের কেটলি রাখে। এত বড় বড় প্রফেসর, কিন্তু দেখা যাচ্ছে যে ওখান থেকে এটা করে। এবং গলায় যে আমরা ওই যে নেম কার্ড থাকে, সেই নেম কার্ডটাও ফেরত দিয়ে যায়, যাতে করে কাগজ ছিঁড়ে পরের বছর এগুলো রিইউজ করা যায়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে মাইন্ডসেটটা কিরকম। এটা যে আইইইই ফেলো সেও একই কাজ করছে। দা মানে একটা ইউনিভার্সিটি যখন প্রেসিডেন্ট, সেও যখন এগুলোতে অ্যাটেন্ড করে, তারা এই চিন্তাটা করে না। তারা যাওয়ার সময় এটা খুলে দিয়ে যাচ্ছে, কোনো আজাইরা খরচ নাই। ইয়াঙ্গার্স আর দ্য কি, তাদেরকে কিভাবে গড়তে হবে, কিভাবে তৈরি করতে হবে, সাহস দিতে হবে তাদেরকে। এবং ওইসব জায়গায় কিন্তু গালাগালি করে না, মারে না, ধরে না। ঠিক আছে? আমাদের কালচারে আমিও মাঝে মধ্যে হয়তো কড়া কথা বলি কিনা ছাত্রছাত্রীদেরকে, কিন্তু পয়েন্ট হচ্ছে যে কড়া কথা আমি মূলত বলি যে প্রিপারেশন না নিয়ে যদি আসে, যে কোনো রকমের প্রস্তুতি নিল না, তখন মন চায় ধরে একটু মাইর-টাইর দেই। এছাড়া কাজ দুর্বল হোক, সজল হোক, সবল হোক, কোনো সমস্যা নাই। ইভেন সার্ভে পেপার, এটাও কোনো বিষয় না। প্রেজেন্ট অ্যান্ড লার্ন অ্যান্ড ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই জিনিসটা আমাদের ইদানিং শুরু হয়েছে আমাদের দেশে। আমরা এটা বোঝার চেষ্টা করেছি, এবং বিগত কয়েকটা কনফারেন্স এগুলো হচ্ছে। আমাদের বিভিন্ন কনফারেন্সে আইসিআইবি সহ সবগুলোতেই যে সবসময় ছিল যে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে, যেগুলো মেইন কনফারেন্সে যাবে না, তার মানে এখনো যথেষ্ট ম্যাচিউর হয়নি বলে আমরা মনে করছি, সেগুলো প্রেজেন্টেশনে যাবে। প্রেজেন্টেশন হবে, ওরাল হোক বা পোস্টার হোক, এবং গুরুত্ব দিয়ে হবে। এমন না যে এক কোনায় ফেলে রাখবে, লোকজন আসলে আসলো, না আসলে নাই, কোনো সেশন চেয়ার থাকবে না, তা নয়। দেখা গেছে যে 4-5 জন সেশন চেয়ার্স, যারা অল পিএইচডি এন্ড রিলেটেড এক্সপার্টস, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে তাদেরকে শিখানোর চেষ্টা করা, যাতে করে রোটেশন করে করে তাদেরকে তৈরি করা যায়। তো ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে আমাদের এই যে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারে, যে আমরা ইতিমধ্যে 2টা সিম্পোজিয়ামস করলাম, আরো মানে উদ্যোগ নিয়েছি, এবং ভবিষ্যতে আরো করা হবে, এবং আরো বেশি ইভেন্টস করা হবে। সেগুলো হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, যে অনগোয়িং ওয়ার্ক। অথবা আমি কোথাও পাবলিশ করে ফেলেছি, ডাজন্ট ম্যাটার, এটা তো নেচারে পাবলিশ হয়ে যায় নাই। ঠিক আছে? তাহলে এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়? সুতরাং সেটাও প্রেজেন্ট করার মাধ্যমে, ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে আমরা দেখা যেতে পারে নতুন পথ পেতে পারি। একজনের কাছ থেকে আরেকজন শিখতে পারে, জানতে পারে। এই প্রসেসটা আমাদের যথেষ্ট দরকার। এই কালচারটা যখন হবে,
তখন আমরা আসলে একে অপরের কাছ থেকে আরো বেশি শিখতে পারবো এবং নিজেরও ইমপ্রুভ হব। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে সাধারণত আমি দেখেছি যে কারো পেপার যদি মানে পোস্টার দেওয়া হয়, কারণ আমরা আইইইই কনফারেন্সে কয়েকটা করেছি, এমনও হয়েছে যে 100% পেপার ছিল পোস্টার প্রেজেন্টেশন। কারণ আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আহ, যে পেপারের মান, তাতে ওরাল দিলে, ওরালে যেটা হয় যে অনেকে হয়তো লজ্জায় প্রশ্ন করে না, একটা বক্তব্য দিয়ে চলে গেল, কিন্তু পোস্টারে যেটা হয় যে জানে না সে প্রশ্ন করতে পারে, যে জানে সে সাজেস্ট করতে পারে এবং লম্বা সময় ইন্টারেক্ট করতে পারে। তো এটা একটা বিষয়। তো এই জন্য ওরাল প্রেজেন্টেশনের সময়টা কমিয়ে কিভাবে আলোচনা, কোশ্চেন অ্যান্সার, ডিসকাশনের পার্টটা বাড়ানো যায়। তো আমরা দেখেছি যে ইদানিং বিভিন্ন টপ মোস্ট কনফারেন্সে পর্যন্ত, যেমন আইটিবি পারকম বা এই টাইপের যেগুলো একদম নাম্বার 1 2 কনফারেন্স, সেগুলো তো ইভেন্ট আছে যেখানে হচ্ছে 1 মিনিট ম্যাডনেস বলে। সেখানে সারা পৃথিবীর টপ মোস্ট ইউনিভার্সিটি পিএইচডি স্টুডেন্ট, যারা গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদেরকে সিলেক্ট করা হয়, ওরা সাবমিট করে, এবং 1 মিনিট ম্যাডনেস মানে 1 মিনিটই একটা জিনিস প্রেজেন্ট করবে। ইভেন আইট্রিপলি সিভিপিআর, যেটা কম্পিউটার ভিশন এন্ড প্যাটার্ন রিকগনিশনের নাম্বার 1 কনফারেন্স, সো টাফ টু গেট পাবলিশড, ওখানেও দেখা যায় যে পোস্টার গুলোর জন্য থাকতো 1 মিনিট বা 2 মিনিট করে করে, মানে প্রেজেন্টেশন ওরাল, ওয়ান আফটার অ্যানাদার, একটা স্লাইডের মধ্যেই বা কোথাও দুইটা স্লাইডের মধ্যেই। এরপরে সেগুলো সব পোস্টারে চলে যাবে। দেন হবে ব্রেন স্টর্মিং, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কে কত আলোচনা করবে, কে কত ডিসকাস করবে। তো এই কালচারগুলো যখন ওপেন মাইন্ডেডলি আমাদের হবে, কাউকে আমরা যখন কনস্ট্রাকটিভ সমালোচনা করব, কেউ মাইন্ড খাবে না। এটা একটা গণতান্ত্রিক দেশেরও একটা বৈশিষ্ট্য, যে যে কোনো সমস্যা আলোচনা ওপেনলি করতে হবে, যাতে করে আমরা সমাধান পাই। সুতরাং একাডেমিক জায়গায় তো এটা কোটি গুণে বেশি হবে, কারণ পলিটিক্স একটা জটিল জায়গা, কিন্তু একাডেমিক জায়গাটা কিন্তু জটিল না। একাডেমিশিয়ানসরা যখন একটা প্ল্যাটফর্মে বসেন, সেখানে আইইইই ফেলো, ওয়ার্ল্ডের টপ মোস্ট ব্যক্তি, নোবেল লরিয়েট ভার্সেস একটা ইয়াং নতুন একজন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা মাস্টার্স স্টুডেন্ট, নতুন রিসার্চার, তারাও একই টেবিলে বসে গল্প করতে পারে, কথা বলতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে। এবং ইয়াঙ্গারদের অনেক সময় ওয়ার্ক ইন প্রোগ্রেস বা নতুন আইডিয়া অ্যামেজিংলি বিউটিফুল হতে পারে, যেটা নিয়ে অন্য কেউ ভাবতে পারে যে লেটস থিঙ্ক অ্যান্ড ডু বেটার। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে কনফারেন্সের, আমি জাপানে দেখেছি এবং আমি কয়েকটা ফোরামের সাথে জড়িত, এরা প্রতি সপ্তাহে আমি মেইল পাই। আমি অবাক হই যে প্রতি সপ্তাহে একাধিক মেইল পাই, কোনো না কোনো ইভেন্ট হচ্ছে। ইটস নট অনলি ওয়েবিনার যেগুলো আমরা অর্গানাইজ করি, হ্যাঁ, যে একজন এসে টক দিল, কেউ প্রশ্ন করলো না, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করে দিলাম। নট লাইক দ্যাট। তারা মানে মানে যথেষ্ট পরিমাণে ব্রেন, এই জন্যই একটা জাতি এত দূর এসেছে। আমরাও যেতে পারবো, অন্য যে কোনো জাতির তুলনায় আমরা অসম্ভব ব্রিলিয়ান্ট। এবং ব্রিলিয়ান্ট বলে আমরা এত রকমের নতুন নতুন বাটপারি, ধান্দাবাজি নতুন নতুন করে তৈরি করতে পারি, হ্যাঁ, এবং 12টা বাজাতে পারি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যদি সেটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে ওই যেটা বললাম যে বিভিন্ন প্রোগ্রামের আরেকটা হচ্ছে যে ফোরামের প্ল্যান হচ্ছে যে ওরা টার্গেট নেয় যে ওকে, নেক্সট টপ মোস্ট 3টা কনফারেন্স হচ্ছে 1 2 3, এই 3টা কনফারেন্সে যারা যারা পেপার সাবমিট করার চিন্তা করছে, গ্লোবালি টপ মোস্ট কনফারেন্স, তারা মানে তারা তাদের ওয়ার্ক ইন প্রোগ্রেসের মানে অ্যাবস্ট্রাক্ট অথবা এক্সটেন্ডেড সাবমিট করবে, করার পরে তারা সারাদিন ব্যাপী ব্রেন স্টর্মিং করবে ওগুলা নিয়ে, এক্সপার্ট নিয়ে। তখন ওদেরকে গাইড করা হবে। প্রত্যেকেরই কিন্তু সুপারভাইজার আছে, কারো সুপারভাইজার হতে পারে টপ মোস্ট ব্যক্তি, বাট স্টিল দে প্ল্যান লাইক দ্যাট, যে হেল্প করবে একটা কমিউনিটি ডেভেলপের জন্য, কান্ট্রিকে ডেভেলপ করার জন্য, যে একটা কনফারেন্স কিছু পেপারকে জার্নালে অথবা এভারেজ কনফারেন্স থেকে সেটাকে টপ মোস্ট কনফারেন্সে কিভাবে রূপান্তর করা যায়, কিভাবে শিফট করা যায়, এই কালচারটা করার মাধ্যমে ইমপ্রুভমেন্ট হয়। অনেক সময় দেখা যায় কোনো সুপারভাইজার সে হয়তো ধরতে পারছে না। আমরা যারা কিছু পেপার পাবলিশ করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা অনেক লাথিগুতা খেয়েছি, অনেক জায়গা থেকে রিজেক্ট হয়েছে। এবং যখন রিজেক্ট হয়, স্পেশালি বড় জায়গায় ভালো রিভিউয়ার যদি হয়, অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে নতুন ডিরেকশন, যেটা আমি নিজেও ভাবি নাই যে আমার কাজের মধ্যে এরকম একটা চিন্তা করা যেতে পারে, অথবা আমার কাজটা এত এরকম একটা ভালো অ্যাপ্লিকেশন আছে। কিন্তু দেখা যাচ্ছে একজন রিভিউয়ার হতে পারে পেপারটা রিজেক্ট করেছে, কিন্তু সে হতে পারে কিছু গাইডেন্স দিয়ে দিয়েছে, কিছু পয়েন্টস দিয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, এবং এটার উপর কাজ করে পরবর্তীতে ভালো হয়েছে, যেটা আমি বুঝি নাই, আমার সুপারভাইজার বুঝে নাই, অ্যান্ড সো অন। তো এই কালচারটা আমরা করতে পারি শুধু না, আমাদের করতেই হবে। আজকে কোভিড কোভিড শেষ হলে আমরা যাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে
রোটেট করে করে এবং থ্রু আউট দ্য ইয়ার আমাদের প্ল্যান থাকবে যে 12 মাসে মিনিমাম 12টা ইভেন্ট করা হবে আইটিবিলি কম্পিউটার সোসাইটির মাধ্যমে। 1 টাকাও খরচ হবে না, প্রত্যেকে যা নিজের টাকায় ওখানে খাওয়া দাওয়া করবে, কোনো প্রিন্টের খরচ নাই, কোনো ব্যানারের খরচ নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা রুম, সেখানে 20 জন 25 জন 30 জন, নাম্বার ম্যাটার করে না, কালচারটা ম্যাটার করে। তা আমরা যদি কালচারটা তৈরি করতে পারি, তাহলে আমরা অনেক তরুণ ছেলে মেয়েকে তৈরি করতে পারবো, অনেক টিচারকে তৈরি করতে পারবো। আরেকটা বিষয় শুধু শেষ করি, যে কেউ কেউ ভাবতে পারে যে আমরা যে সুপারভাইজার আছি আমাদের উপরে কি ছুরি ঘুরাবে কিনা, পাকনামি করবে কিনা। আসলে তা না। যখন কেউ কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করে, সে তো অনেক রকমের ইন্টারেকশনস এর মধ্যে যায় এবং বড় বড় ব্যক্তিদের সাথে মিশে, এভারেজ ব্যক্তিদের সাথে মিশে তাদের কাছ থেকে গাইডেন্স পায়। সেই গাইডেন্স গুলো নিয়ে এসে সুপারভাইজারের সাথে আলাপ করে। আমি যখন পিএইচডি তে ছিলাম, আমার সুপারভাইজার বলছে যে তুমি যাচ্ছ সিভিপিআর এ, অথবা তুমি যাচ্ছ ওখানে, ওখানে গিয়ে তোমার কাজ হবে খালি মানুষের সাথে কথা বলা। এটা আমার বলা লাগবে না, আমি নিজেই এরকম বড় বড় ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে, বা যারা আমার লাইনে কাজ করে তাদেরকে বের করে আমি টাইম আগে থেকে নিয়ে তাদের সাথে কথা বলতাম, প্রয়োজনে মিটিং করতাম, ইভেন অ্যান্ড সো অন। তো পয়েন্ট হচ্ছে যে ওইটা করা। কারণ কি, সে বলতেছে ওদের কাছ থেকে তুমি গাইডেন্স নেওয়ার চেষ্টা করো, তোমার কাজ সম্পর্কে আরো ফার্দার কি করা যায় সেটা জানার চেষ্টা করো। আমার প্রফেসর কিন্তু এটা ভাবে নাই, ওমা আমার ছাত্রকে এটা বলতেছে তার মানে কি আমার ছাত্র যদি ভাবে যে আমার সুপারভাইজার দুর্বল, আর এরকম না। সো দ্য কালচারটা এরকম করতে হবে যে উই উইল টেক হেল্প ফ্রম এনিবডি, কিন্তু যে হেল্প করতেছে সে যদি সিগনিফিকেন্ট হেল্প করে, আমি হতে পারে তাকে অ্যাকনলেজমেন্টে থ্যাংক ইউ জানাতে পারি, কিন্তু সাধারণত এটা জানানো দরকার পড়ে না। ঠিক আছে? কিন্তু কারণ গ্লোবালি এটা কমন যে আমরা একে অপরের কাছ থেকে জানবো, শিখবো ইত্যাদি। ফলে এখানে যারা মেন্টরশিপের কথা বলা হচ্ছে, ইটস লাইক হচ্ছে যে একটা কমন মেন্টরশিপ। এটা এমন না যে এখানের কেউ ওইটার কোঅথার হয়ে যাবে অথবা ছড়ি ঘুরাবে, এবং এটা অল্প সময়ের ডিসকাশন। ইটস নট লাইক যে 1 ইয়ার রিসার্চের মধ্যে মাঝখানে আমি গিয়ে দীর্ঘদিন ইনভলভ হলাম। তো এই হচ্ছে আমার মোটামুটি পয়েন্ট। টু সামারাইজ, যে আমাদের এই রিসার্চ হাব অথবা সিম্পোজিয়াম, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নতুন প্রজন্মকে এবং এক্সিস্টিং যারা আছে তাদেরকে তৈরি করা, নিজেরাও তৈরি হওয়া। কারণ রিসার্চ একটা অনগোয়িং প্রসেস, টিল আই ডাই আই উইল লার্ন, এবং আই লার্ন টু কন্ট্রিবিউট বেটার ইফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং এর জন্য সোসাইটিজ গুলো ইভেন মান্থলি রোটেটেড করে করে বিভিন্ন রকমের টপিকস এবং সাব টপিকসে ইভেন্ট করে, সেগুলো রোটেট করে ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ডিফারেন্ট হোস্ট হতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে হতে পারে যে ডিফারেন্ট স্টুডেন্ট ব্রাঞ্চ প্ল্যান করবে যে 12 মাসে 12টা যদি হয়, যে এই এরা এরা মিলে এই বছর করবে, এই মাসে করবে, এরা ওই মাসে করবে, এবং টপিকটা অন্যরকম হবে। তখন যেটা হবে যে ফোকাসড এরিয়াতে হবে, এবং ওই ফোকাসড এরিয়াতে যারা কাজ করে তারা তাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস বা অলরেডি পাবলিশড যদি হয়ে থাকে 1 বছর 1.5 বছরের মধ্যে, সেটাও তারা প্রেজেন্ট করবে। এবং এগুলো হবে হচ্ছে অলমোস্ট জিরো কস্টে, যাতে করে কোনো আজাইরা খরচের পিছনে আমাদের না হয়, এবং কোনো রকমের ইগো বা নেপোটিজমের ব্যাপার যাতে না থাকে। ইগো থাকলেই সমস্যা। আমাদের খেয়াল করতে হবে যে আমরা এই 17-18 কোটি মানুষের এই জাতি, 50 ইয়ার্স অফ বাংলাদেশ, আমরা কিন্তু গবেষণায় এখনো গ্লোবালি অনেক নিচে। ফলে এখানে গত কয়েক বছরে কয়েকজন একটুখানি ভালো করেছেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে। মাথায় রাখতে হবে যে আমার দেশের র্যাঙ্কিং এ আমি যদি চিন্তা করি, তাহলে আমি পড়তাম বাসাবো মন্দির স্কুল। তা মন্দির স্কুলে যদি, ওখানে আমাদের স্কুলে বেড়া ভাঙা ছিল, ক্লাস 5 পাস করেছি ঢাকাতেই। আমি বলতেছি যে আমরা ইংরেজি পার্টস অফ স্পিচ কত প্রকার কি কি এগুলো পড়ি নাই, এবং সেন্টেন্স 10টা সেন্টেন্স যে কোনো টপিকে লিখতে বলে 5টাও লিখতে পারতাম না, ইম্পসিবল ছিল। মানে আসলে পড়ায় নাই বা পারতাম না। তো সেই জায়গায় আমি ফার্স্ট হই না, থার্ড হই না, ফিফথ হই, ওইটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না। তো মাথায় রাখতে হবে যে আমরা যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে চিন্তা করি। অফকোর্স উইল রিমেন ইন্সপায়ার্ড, বিকজ আমরা ডে বাই ডে ইমপ্রুভ করছি, বেটার করছি। এবং এই বেটারের ক্ষেত্রে আমাদের ইগো থাকবে না, এবং যে যেখানেই করুক আমরা একে অপরকে চেষ্টা করব যে ইমপ্রুভ করতে। তো এই হচ্ছে মোটামুটি কথা। এরপরও যদি কারো কোনো কোয়েরি থাকে, আমরা তো অবশ্যই ডিসকাস করবো, এবং আমি স্ট্রংলি রিকোয়েস্ট করি যে এই মাসের শেষের মধ্যে, 31শে অক্টোবরের মধ্যে, আমাদের যে উইন্টার সিম্পোজিয়াম বা আইট্রিপলি কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ওখানে আপনারা আপনাদের 1 পেজ এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট জমা দিবেন, যেগুলো অলরেডি কাজ চলতেছে অথবা কোনো আইডিয়া চিন্তা করতেছেন, ইভেন সার্ভে। জাপানের মতো জায়গাতে যদি এই সোসাইটি গুলো জাস্ট 2 পৃষ্ঠার একটা সার্ভে জমা নেয়,
এবং সেটা প্রেজেন্ট করতে অ্যালাউ করে, ঠিক আছে? আমার নিজেরই একটা আছে, বা আমার নিজে বা আমার ল্যাবের এরকম একটা ছিল যে প্রেজেন্ট করতে পর্যন্ত অ্যালাউ করেছে, এবং ওখানে প্রেজেন্ট করতে গিয়ে তখন দেখা গেছে কেউ কাউকে অসম্মান করে না, সে যেটা করেছে সেটাই সে প্রেজেন্ট করেছে। কারণ এটার মাধ্যমে সে অন্যদেরকে দেখেছে কিভাবে প্রেজেন্ট করে, অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করেছে। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা আশা করি যে উই উইল মুভ ফরওয়ার্ড, আপনারা সবাই এই মাসের শেষের মধ্যে সাবমিট করবেন, সো দ্যাট আমরা আগামী 13-14 নভেম্বরে আমরা প্রেজেন্ট করতে পারি এবং একে অপরের কাছ থেকে শিখতে পারি। আমি আবার একটু রিকোয়েস্ট করি যে উইন্টার সিম্পোজিয়ামে এর আগেও আলোচনা হয়েছে, আমরা মনে করে করেছিলাম। আমি মনে করি ভেরি স্ট্রংলি যে যেহেতু পুরোপুরি বাংলাদেশিদের জন্য আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় প্রেজেন্টেশনটা রাখি। বাংলা ভাষায় বলতে আমরা তো আসলে বাংলিশ, প্রচুর ইংরেজি বলি, বাংলায় বলি। তাহলে যেটা হয় যে ভাব প্রকাশটা অনেক সুন্দর হয়। ঠিক আছে? অনেকটা এরকম যে প্রেম নিবেদন নিজের ভাষায় করাটাই সর্বোচ্চ সুন্দর হয় আরকি। তো সেটা ১। আর ২ নম্বর হচ্ছে যে উপস্থাপনার জন্য সময় কম রেখে আলোচনা, ব্রেইনস্টর্মিং, কোয়েশ্চেন অ্যান্সার এর জন্য বেশি সময় রাখা। যদি ১০ মিনিট হয় তাহলে ৪ মিনিট প্রেজেন্টেশন করবে। সে জাস্ট মূল কথাটা বলবে। ৪ থেকে ৫ মিনিট হতে পারে মেক্সিমাম। আর বাকি ৫ বা ৬ মিনিট থাকবে হচ্ছে কিউএ অর মোর। যাতে করে লম্বা সময় পাওয়া যায় ডিসকাস করার। আরেকটা হচ্ছে যে আমরা যাতে রিলেটেড রিসার্চার্স যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করি। বিগত আমরা দেখেছি যে এই যে প্রফেসর আরেফিনের নেতৃত্বে যে বিআইএম কনফারেন্সটা হলো, ওখানে একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছিল যে প্রতিটা কনফারেন্স সেশনের সাথে কয়েকজন রিলেটেড এক্সপার্টসদেরকে রাখা হয়েছিল মডারেটর বা এরকম ফরম্যাটে। আমাদের সিম্পোজিয়াম আমরা করেছিলাম আগে। তো এটা আরো যদি বেশি করা হয়, তখন যেটা হবে যে ফর এক্সাম্পল কেউ উম, মানে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করছে এবং তার ফোকাসড এরিয়াতে, এবং সে ডিপ লার্নিং নিয়ে কাজ করতেছে ফর এক্সাম্পল, ওখানে যদি আমরা ওই রিলেটেড ৫ জন বা ৭ জন পিএইচডি হোল্ডার্স রাখি, বা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করছে এরকম কাউকে রাখি, তাহলে দেখা গেল যে উনারা খুব সুন্দর সুন্দর মানে প্রশ্ন করে অথবা সাজেশনস দিয়ে গাইড করতে পারবেন। দ্যাট উড বি ওয়ান্ডারফুল। তো আমার মনে হয় এটা, এবং উইন্টার সিম্পোজিয়ামের পরে তো অবশ্যই আমরা আরো প্রোগ্রাম করব। তো এইরকম একটা প্রোগ্রামে ওইটা থাকা উচিত ইন ফিউচার, যে যারা ভালো জার্নাল গুলো বা টপ র্যাঙ্ক কনফারেন্স গুলোকে হিট করতে চায় আমাদের দেশ থেকে, আনফরচুনেটলি আমি রেসপন্সিবল যেহেতু আমার দ্বারা বেশি হয় নাই, এবং অন্যরাও, যে আমাদের দেশ থেকে কিন্তু টপমোস্ট কনফারেন্স বা টপমোস্ট জার্নালে খুব কম পাবলিকেশন হয়। তো সেটা বাড়ানোর জন্য আমরা একটা উদ্যোগ নিতে পারি যে যারা মোটামুটি প্রমিজিং কাজ করছে বিভিন্ন কনফারেন্সে বা এটা সেটা, তাদেরকে আমরা কিভাবে এনকারেজ করতে পারি। তা এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার, আপনার এত সুন্দর একটি উপস্থাপনের জন্য। আর আশা করি আমরা সবাই স্যারের সাথে একমত হব এবং সকলেই অংশগ্রহণ করব আমাদের এই আপকামিং উইন্টার সিম্পোজিয়াম 2021। যেটা মানে আমরা বলতে চাই যে আসলে আমাদের যারা পার্টিসিপেন্টস তারাই কিন্তু আসলে আমাদের এই সিম্পোজিয়ামের প্রাণ। আমরা এখানে ঠিক আছে ভলান্টিয়ার এন্ডে আছি বা সাপোর্ট দিচ্ছি, কিন্তু অংশগ্রহণ না হলে আসলে কিন্তু সিম্পোজিয়ামটি সফল হবে না। তো সকলকে এটা আসলে অনেক এটা অনুরোধ থাকবে, সকলেই চেষ্টা করব। তো আমি এই পর্যায়ে একটি কোশ্চেন অ্যান্সারিং সেশনে যেতে চাই এবং সেজন্য আমি আমন্ত্রণ জানাবো ডক্টর এমডি আব্দুর রাজ্জাক স্যারকে। স্যার আমাদের চেয়ার অফ IEEE কম্পিউটার সিস্টেম বাংলাদেশ চ্যাপ্টার অ্যান্ড প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসসি ইউনিভার্সিটি অফ ঢাকা। স্যার। ধন্যবাদ সামিন। আমার মনে হয় আহ, অনেক কথা হয়েছে, তোমার প্রেজেন্টেশন হয়েছে এবং আতিক স্যার অনেকগুলি বিষয় খুবই সহজ এবং সাবলীল ভাষায় পুরো জায়গাটাতে আলোকপাত করেছেন। তো আমার কয়েকটা পয়েন্ট আছে, আমি একটু শেষের দিকে বলি। এই পর্যায়ে তুমি যদি অডিয়েন্স থেকে কিছু কোশ্চিন, কমেন্ট, সাজেশনস নেও, সেইগুলির উপরে আমরা একটু ডিসকাশন করি। এরপরে লাস্টে আমি 1-2 মিনিট একটু কনক্লুসিভ রিমার্ক রাখবো আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। কারো কি কোনো কোশ্চেন বা এনিওয়ান এনিথিং উড লাইক টু আস্ক? কোনো কনফিউশন আছে কিনা, বিশেষ করে যারা চিন্তা করতেছেন নিজেদের ব্রাঞ্চে কিভাবে বা নিজেদের ইউনিভার্সিটি কিভাবে আমরা রাইজ হাব ইনিশিয়েট করতে পারি বা সিম্পোজিয়ামে কিভাবে পার্টিসিপেট করতে পারি? আপনার হ্যান্ড রেজ করতে পারেন এনিওয়ান। স্যার হ্যান্ড রাইজের অপশন পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি।
আতিক স্যার যেটা বললেন যে যারা অলরেডি কোনো জায়গায় পাবলিশ করেছে, তো সেই ধরনের কাজও কি এখানে ফার্দার ইমপ্রুভমেন্ট অথবা ফার্দার ইয়ে করার জন্য সেটা প্রেজেন্ট করা যাবে কিনা, বা এরকম এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট দেওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। আমরা যদি গত রাফলি 1 বছরে কোথাও পাবলিশ করা থাকে তাহলে সেটা অবশ্যই সাবমিট করা যাবে, এবং সাবমিট করলে সেটা সে প্রেজেন্ট করবে, এবং তার উপরে ফার্দার আরো ডিসকাশন হবে। এবং সে যদি আগের কাজের উপর আরো কিছু ইমপ্রুভ করে, কারণ প্রতিটা কাজেরই ফিউচার ওয়ার্ক সম্পর্কে, কারণ ওয়ার্ক ইন প্রোগ্রেস, তো কারণ কোনো কাজ তো থেমে থাকে না। ফলে সে যেটা প্রেজেন্ট করবে সেটা বরঞ্চ একদম ওয়ার্ক ইন প্রোগ্রেসের চেয়ে কিছুটা বেটার এন্ড কিছুটা মোর ম্যাচিউরড। কারণ আমাদের কাজগুলো এখনো তো এমন তো না যে একদম টপমোস্ট জায়গায় পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, টপমোস্ট জায়গায় পাবলিশ হলেও প্রেজেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু লিস্ট এটা আমার কাছে মনে হয়। ওকে সরি। ওকে, ধন্যবাদ। Thank you, sir. Anyone else? You can just unmute and ask your question. ওকে স্যার, আমরা তো দেখতেছি মনে হয় আজকের সেশনটা হয়তো খুব ভালো ছিল, যে এর জন্য কোনো কনফিউশন নাই বা কোশ্চেন নাই। আমরা কি স্যার নেক্সট ইয়েতে যাবো স্যার? রাজা স্যার? ঠিক আছে, আমার মনে হয় কোশ্চেন আরো কিছু থাকতে পারে বা কমেন্ট থাকতে পারে, যে আসসালামু আলাইকুম স্যার। আমরা একটু 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 সহজ ভাবে নেই এখানে, কাইন্ড অফ আমরা একটা ফর্মাল ডিসকাশন না মনে করে এটা মনে করি যে উই অল টুগেদার আর শেয়ারিং আওয়ার ভিউজ অ্যান্ড comments with each other and discuss freely any comment, any criticism, etc. Thank you. আইস ব্রেকিং যেহেতু জি, একটা জি। অপশন ছিল। জি জি। আসলে আতিক স্যার যেভাবে বলেছেন, তো এখানে আমরা এখন ইন্সপায়ার্ড হচ্ছি যে আসলে এখানে আমাদের ওইভাবে অংশগ্রহণ করা দরকার, এবং দেশের জন্য এবং যারা নতুন রিসার্চার তাদের জন্য এবং নিজেদের জন্য তো বটেই। সেটাই একজন কেউ মনে হয় কথা বলতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ। একটু আগে একজন আনমিউট করে কিছু বলতে চাচ্ছিলেন। শহীদুল ইসলাম মনে হয়, লিটন শাহিদুল ইসলাম। এই যে শেখ এমডি রাজিবুল হাসান। জি আসসালামু আলাইকুম স্যার। জি জি প্লিজ। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাবস্ট্রাক্ট দেওয়ার ডেটটা কি এখনো আছে? জি জি, 31শে অক্টোবর, এই যে এখানে লেখা আছে 31শে অক্টোবর। জি সরি স্যার, আমি খেয়াল করিনি। আর জি। হচ্ছে স্যার আমার হচ্ছে এই বছর যে আমার 2-3টা পেপার পাবলিকেশনে মানে পাবলিশড হয়েছে স্প্লেঞ্জারে, তো ওগুলা কি আমি প্রেজেন্ট করতে পারবো আর কি? শুনলাম যে পাবলিশড করাটাও নাকি করা যাবে, তাহলে ওগুলা যদি আমি প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, প্রেজেন্ট করবেন হলো এরকম মাইন্ড নিয়ে যে ওই কাজটাতে আপনি যতটুকু কন্ট্রিবিউশন করেছিলেন জি এরপরেও ওই কাজটার আপনি ফার্দার ইমপ্রুভমেন্ট চান, এবং কিছু ড্রাফট চিন্তা চেতনা আপনার মাথায় এসেছে জি স্যার। বা বা অপশন আছে বা অপরচুনিটিজ আছে, তাহলে এক্সিস্টিং কাজ থেকে কয়েকটা স্লাইড প্রেজেন্ট করার পরে নেক্সট আপনি কি করতে চাচ্ছেন সে সম্পর্কিত একটা প্রাথমিক ধারণা যদি দেন, এবং সে অনুযায়ী যদি এক্সপার্ট ওপিনিয়ন আপনি সিক করেন, তাহলেও আপনার কাজটাও আপনি জানাতে পারলেন, এবং নেক্সট কি করা যেতে পারে সে বিষয়ে আপনার ড্রাফট চিন্তা চেতনা কি রাইট ডিরেকশনে যাচ্ছে নাকি যাচ্ছে না সেটিও আপনি এক্সপার্ট ওপিনিয়ন থেকে কাইন্ড অফ এন্ডোর্সমেন্ট বা ভেরিফিকেশন এবং অথবা নিউ কমেন্টস directing you some ways and means to further improve the quality of this work, সেই বিষয়গুলিও কিন্তু সেখানে ডিসকাশনে চলে আসতে পারে। তো সেই চিন্তা চেতনা থেকে আপনি এক্সিস্টিং কাজ যেগুলি আছে
সেগুলিও আপনি প্রেজেন্ট করতে পারবেন উইথ এ হোপ অ্যান্ড উইথ এ হোপ দ্যাট যে আপনি এই কাজটাকে ফার্দার ইমপ্রুভমেন্ট করতে চান এবং আপনার কিছুটা চিন্তা চেতনা আছে, সেইগুলির উপরে আপনি ফোকাস করবেন শেষ 2 স্লাইডে বা এরকম আর কি। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই মুজিব 100 আইডিয়াসে আমার দুইটা হচ্ছে নতুন আইডিয়া আর কি কাজ করব, সাবমিট করছিলাম, দুইটাই হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডের জন্য। তো ওই আইডিয়াগুলো কি এখানে অ্যাপ্লাই করা যাবে, মানে প্রেজেন্ট করা যাবে কিনা? দেখেন এটা তো কনফ্লিক্ট হচ্ছে, একই জিনিস আপনি একেবারে হুবহু একই জিনিস একাধিক জায়গায় প্রেজেন্ট করতে গেলে এটা অনেক সময় ডিসপিউট ক্রিয়েট করতে পারে। এখন যদি আপনি মনে করেন যে এটা আপনি ফার্দার কন্টেস্টের দিকে যেতে চান না, এটাকে রিসার্চ পেপারের দিকে আপনি নিয়ে যেতে চান এবং আপনার আরো কিছু চিন্তা চেতনা আছে যেটাকে ম্যাচিউর করতে চান, এরকম যদি চিন্তা চেতনা থাকে তাহলে আপনি করতে পারেন। বাট আমার কাছে মনে হয় না যে সাইমালটেনিয়াসলি একই জিনিস দুই জায়গায় ডিসপ্লে করা, ডিসকাশনে নিয়ে আসাটা এটা যুক্তিযুক্ত হবে। জি স্যার, থ্যাংক জি ইউ স্যার, জি আমার এগুলাই জানার ছিল। জি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন বা এনিথিং? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। জি, একটু পরিচয় দিয়েন কোন বিশ্ববিদ্যালয় থেকে, কে, অ্যাফিলিয়েশন সহ। জি। স্যার আমি আবিদ কিমু, জেনারেল সেক্রেটারি IEEE কম্পিউটার সোসাইটি AAC স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। গুড, বলেন। স্যার আমি হচ্ছে লাস্ট সামার সিম্পোজিয়ামে হচ্ছে পার্টিসিপেন্ট হিসেবেও ছিলাম এন্ড অ্যাজ ওয়েল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছিলাম। হুম হুম। তো স্যার আমার দুইটা পেপার ছিল, দুইটা অ্যাবস্ট্রাক্ট ছিল এন্ড আলহামদুলিল্লাহ দুইটাই সিলেক্টেড হয়েছিল এন্ড সাবমিট করার পর আমি সম্মানিত রিভিউয়ারদের কাছ থেকে যে রিভিউ গুলো পেয়েছিলাম এগুলা আমার কাজ আসলে অনেক বেশি ইমপ্রুভ করছে এন্ড স্যার পাশাপাশি আমি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে গিয়ে বেশ কয়েকটা চ্যালেঞ্জেস ফেস করছি। জি। তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে স্যার আমার কাছে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসছিল, বেশ অনেকজনই করছে যে আমি যে আমার আইডিয়াটা সাবমিট করব এটার সিকিউরিটি কতটুকু মেনটেনেন্স হবে, ফার্স্ট অফ অল এই প্রশ্নটা ছিল। ওইটা যদিও আমি আমার মতো করে ওদেরকে বলার ট্রাই করছিলাম, যেমন যে আমরা যেখানে একটা প্ল্যাটফর্মে সাবমিট করছিলাম ওখানে আমাদের সাবমিশন রেকর্ডস এন্ড আমাদের যে রিভিউ গুলো ছিল ওভারঅল সবকিছুর একটা রেকর্ডস আছে। সো আই থিঙ্ক এখানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, আমি ওভাবে আমার মতো করে বুঝাই বলছিলাম। তো স্যার আমি জানতে চাচ্ছিলাম এর থেকে ভালো এমন কিছু আছে কি যেটা আমরা ওদেরকে বলে মানে কনভিন্স করতে পারবো। এন্ড সেকেন্ড যে চ্যালেঞ্জটা ফেস করছিলাম সেটা হচ্ছে আমাদের যে অ্যাবস্ট্রাক্টের ফরম্যাটের জন্য যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল এটা নিয়ে অনেকেই একটু কনফিউজড ছিল যে মানে আসলে জিনিসটা কিভাবে হবে বা স্টেপটা কিভাবে হবে। তো এটা নিয়ে আমি অবশ্যই আমাদের লিড অ্যাম্বাসেডর যারা ছিলেন ওনাদেরকে ইনফর্ম করেছিলাম। তো আমি একটা জিনিস ওনাদেরকে বলতে চাচ্ছিলাম যে যদি সামহাও একটা অ্যাবস্ট্রাক্টের একটা ফরম্যাট যদি IEEE কম্পিউটার সোসাইটি থেকে প্রোভাইড করা যেত সেক্ষেত্রে স্যার দেখা আমাদের মানে সাবমিশনটা হয়তো আমরা একটু বেশি পেতাম। যেমন হচ্ছে আমার পরিচিত অনেকজন জাস্ট দেয়নি, মানে দিতে পারে নাই, শুধুমাত্র তারা কনফিউজ ছিল যে ফরমেশনটা কিভাবে হবে বা মানে কোনটার পরে কি থাকবে বা কি 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 এক্সাক্ট জিনিসগুলো ওখানে হাইলাইট করতে হবে। স্যার এই দুইটা জিনিস যদি একটু ব্যাখ্যা করা যেত আর কি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আপনার প্রথম যে প্রশ্নটা সেটি হলো সিকিউরিটি অফ দ্য প্রপোজাল। এই যে প্রেজেন্টেশন হয় এবং যে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন হয় এটি কিন্তু একেবারেই স্কাই লেভেল ভিউ অফ দ্য কনসেপ্ট। সেখানে স্পেসিফিক কোনো অ্যালগোরিদম নাই, স্পেসিফিক কোনো পারফরমেন্স অ্যানালাইসিস যে ডেটা গ্রাফ তার বর্ণনা সেগুলি নাই, কোনো যে আর্কিটেকচার মেথড যেটি ইন্টারনাল ডিটেলস অফ এ পার্টিকুলার সিস্টেম অপারেশন এইগুলি কিচ্ছু নাই।
এখনো পর্যন্ত আমরা এক পাতার এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট নিচ্ছি, যেখানে somewhat around 250 or at most 300 words এর মধ্যে আমাদের যারা প্রসপেক্টিভ অথার আছেন তারা motivation of the work, importance of the work, fundamental content or the components of the proposal, এবং কিছু এক্সপেক্টেড পারফরমেন্স যদি অল্প দুই একটা বা দুই তিনটা কোনো মেট্রিকের এগেনস্টে যদি কোনো পারফরমেন্স স্টাডি তারা করে থাকে, পারফরমেন্স ছাড়াও শুধুমাত্র কনসেপ্টের উপরেও এই ধরনের এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট এখানে সাবমিটেড হয়েছে এবং সেগুলি আমরা ডিসকাশনে নিয়েছি। কাজেই এইটা প্লেজিয়ারাইজড হয়ে অন্য কেউ এটা ব্যবহার করে ফেলবে, যেহেতু পাবলিশড কোনো ডকুমেন্ট এটা না, সেটা সম্ভাবনা কিন্তু অনেক অনেক কম। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো এই ধরনের জায়গায় যাওয়া যেন আমাদের কমিউনিটির মানুষ না করে, সেজন্য কিন্তু IEEE সকল সিম্পোজিয়াম, সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ ইত্যাদিতে এই জায়গাটাতে আমরা প্রতিনিয়ত হাইলাইট করছি। আর এই যে এখানে যে সাবমিটেড হলো, টু দ্য বেস্ট অফ মাই নলেজ এখনো পর্যন্ত এই ধরনের কোনো স্পেসিফিক কোনো কনসার্ন বা অবজেকশন কোনো কর্নার থেকে IEEE বাংলাদেশ সেকশনের যে টেকনিক্যাল কমিটি তারা কিন্তু এই ধরনের জিনিস এখনো পায়নি। আরেকটা বিষয় হলো, এটি কোনো জায়গায় পাবলিশ হচ্ছে না কোনো বই আকারে, কোনো প্রসিডিংস আকারে, শুধুমাত্র এবং কেবলমাত্র যারা প্রসপেক্টিভ অথার তাদের মধ্যেই এগুলি সীমাবদ্ধ থাকছে, কোনো ডিজিটাল রিপোজিটরি তো যাচ্ছেই না, এমনকি আমাদের যে ওয়েবসাইট আছে সেটিতেও কিন্তু থাকে না। কাজেই আমার মনে হয় গ্রেট কনসার্ন যেটা, এই ধরনের আইডিয়া অন্য কেউ এনক্যাশ করে তার পাবলিকেশন করবে, সেটার পথ আমার দৃষ্টিতে খুবই সংকুচিত। তবে সচেতনতা এবং প্রফেশনাল ইন্টিগ্রিটি এই জায়গায় আসলে আলটিমেট আমাদের যে গোল সেটিকে আসলে অ্যাচিভ করার জন্য ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করতে পারে, এবং আমরা যারা এটির সাথে জড়িত আছি প্রত্যেকে সেই ইথিক্যাল গুড প্র্যাকটিসেস যেগুলি আছে সেগুলি আমরা প্র্যাকটিস করব। আমার আরো কয়েকটা বিষয় আলোচনার ছিল, আমার মনে হয় আমি কি এই একটু পার্টিকুলার পয়েন্টে আতিক স্যার কিছু শেয়ার করতে হ্যাঁ, চেয়েছেন। আমি জাস্ট একটুখানি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছেন which is perfect, but at the same time জাপানের কথা বলি যে ওরা 2 pages extended abstract নেয় এবং সেটা হুবহু প্রিন্ট করে একটা বইয়ের মতো ফর্ম ফটোকপি করে জাস্ট একটা স্পাইরাল বাইন্ডিং এর মতো অথবা একটা আঠা দিয়ে মানে সবচেয়ে চিপে করে সবাইকে ডিস্ট্রিবিউট করে। আবার কোথাও কোথাও সফট কপিও ডিস্ট্রিবিউট করে। আবার অন্য জায়গায় যেটা হয় যে পুরা পোস্টার বা পুরা প্রেজেন্টেশনটা ফুললি অনলাইনে থাকে। ফলে যেটা হলো যে আসলে মানে উম ওই চিন্তাটা আমাদের আসলে একরকমের কাজেরও দুর্বলতা যে আমরা আসলে কাজ কম জানি বলে বা কালচারটা কম বলে আমরা খুব ভয় পাই যে আমার কাজ বুঝি অন্য কেউ নিয়ে নিবে। আমরা যে লেভেলে কাজ সাধারণত করে থাকি, হ্যাঁ? সেগুলো খুবই অর্ডিনারি কাজ মোস্ট অফ দ্যা কেসেস। খুব ভালো কাজও যেগুলো, সেগুলো তো বললাম যে জাপানের মতো জায়গাতে অন্য দেশেও আছে। তারা কিন্তু অহরহ প্রেজেন্ট করতেছে। তা আমরা যদি জাস্ট সিম্পলি চিন্তা করি যে একটা পোস্টার প্রেজেন্টেশন যখন দেয়, সেই পোস্টার প্রেজেন্টেশনে A0 সাইজের যত ইনফরমেশন থাকে তা কিন্তু একটা ফুল পেপারের মতো। রেজাল্ট সুদ্ধা, গ্রাফ সুদ্ধা, মেথোডোলজি, ফিউচার প্ল্যান সবকিছু। এটা আমরা যদি আমরা এখন তো ফেসবুকের কারণে দেখি যে আমাদের স্টুডেন্টরা বা আপনাদের ছোট বড় অনেকেই আছে যারা অনলাইনে শেয়ার করে, ও সে ওই সিম্পোজিয়ামে গেছে, ওই ছোট কনফারেন্সে গেছে, ওই ডোমেস্টিক একটা ফোরামে গেছে এবং ফুললি প্রেজেন্ট করতেছে এবং ওইটা ছবিও দিচ্ছে, ওখানে সব তথ্য আছে।
তাহলে চাইলেই কেউ তো এত দ্রুত চুরি করে ফেলে স্মার্টলি কাজ করে ফেলতে পারবে এবং করে ফেলবে, ওই চিন্তার এত ভয়ের কোনো কারণ নাই। এটা হলো নাম্বার ওয়ান। কারণ এভাবেই কাজ হয়। আমরা যদি পৃথিবীতে দেখি, মিলিয়নস অফ ডকুমেন্টস আছে যেখান থেকে কেউ যদি ফোর্স দেয় তাহলে নতুন কাজ অথবা অনেক কিছু করতে পারে। এটা এক। আর দুই নাম্বার যেটা, সেটা হলো গিয়ে যে আহ উম, এই যে আমাদের আগামীকালই 22 এবং 23 অক্টোবর বাংলাদেশ টাইম সকাল 10টায় শুরু হবে, 2 দিনই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাক্টিভিটি অ্যান্ড বিহেভিয়ার কম্পিউটিং কনফারেন্সটা হবে। সেখানে 9টা পেপার অ্যাকসেপ্ট হয়েছে মেইন কনফারেন্সে, আর ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে 5টা পেপার প্রেজেন্ট করা হবে। আউট অফ 5 পেপার্স ওরা কিন্তু মানে ফুল 5টার মধ্যে 4টা পেপার ফুল পেপারই কিন্তু দিয়েছে। ফুল পেপার বলতে 10, 12, 14 পেজের কিন্তু সেগুলো মানে মানে ফুল প্রসিডিংস এ একটা পিডিএফ এর মধ্যে অ্যাটাচ করে দিতে তারা কিন্তু হেজিটেট ফিল করে নাই। অ্যামাং দেম 2টা পেপার কিন্তু জাপানিজ, ঠিক আছে, 2টা ইউনিভার্সিটির, এবং আরো 2টাও আছে আরো যা হোয়াটএভার। তো এখন পয়েন্ট হচ্ছে যে সেখানে ফুল পেপার অল রেজাল্টস মেথড সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে, এরপর আবার প্রেজেন্টেশনও দিবে, ঠিক আছে। ফলে ওই ভয়টা আমরা যতটা করি আমার মনে হয় এতটা ভয়ের কিছু নাই। হ্যাঁ, কারণ গ্লোবালি প্রচুর পরিমাণে মানে জিনিসপত্র ওপেন, সুতরাং মানে চাইলে অন্য যে কোনো ইস্যু করতে পারে, এইটা একটা বিষয়। কারো যদি কনফিডেন্সিয়াল কোনো ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে যে প্যাটেন্ট করবে অথবা কোনো ডেটা শেয়ার করা যাবে না, ওরকম ব্যাপার থাকলে কিন্তু ওটা জানাবে। যেমন বিভিন্ন কনফারেন্স আপনারা দেখবেন যে অনেক কিছু রেকর্ড হয় কিন্তু কোনো একটা স্পেসিফিক প্রেজেন্টেশন অথবা কোনো একটা কিনোট মানে অ্যালাউ করে না যে ওইটা রেকর্ড করা হবে, কারণ সেখানে কিছু কনফিডেন্সিয়ালিটি আছে। যেমন আমিও যখন বিভিন্ন জিনিস প্রেজেন্টেশন দেই, সেখানে অনেকে আমাকে স্লাইড চাই কিন্তু আমি দিতে পারি না, কারণ ওখানে কিছু বিষয় আছে যেগুলো অন্যদেরকে দেয়া যাবে না। কিন্তু কেউ চাইলেই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমার ভিডিও থেকে অথবা প্রেজেন্টেশন থেকে চেক করতে পারে, দেখতে পারে। ওইটাতে কিন্তু ওই ওই জায়গার সমস্যাটা থাকে না, মানে কি বলবো এটাকে, অবজেকশনটা। আর যেখানে ওই লেভেলের অবজেকশন থাকে যে ওই জিনিস শেয়ার করা যাবে না, ওই জিনিস শেয়ার করা যাবে না, সেগুলো তো প্রেজেন্টেশনে কখনো আসেই না। ইভেন ফাইনাল পেপারেও মানুষজন সাবমিট করে না, সেগুলো খুবই কনফিডেন্সিয়াল, কোম্পানি ওরিয়েন্টেড বা এরকম থাকে। তো হোয়াট এভার, কেউ যদি বলে তাদেরকে বলবেন যে আসলে এটা নিয়ে কোনো চিন্তা নাই। এরপরেও প্রফেসর রাজ্জাক যেটা বললেন যে আসলে আমরা মানে কোনো কিছুই শেয়ার করি না, কোনো কিছুই প্রিন্ট করি না, কোনো কিছুই পাবলিশ করি না। দে সাবমিট, উই চেক, এন্ড দেন দে প্রেজেন্ট। এর মাঝখানে আসলে কোথাও কোনো শেয়ার টেয়ার বলে কিছু নাই, ঠিক আছে। শেয়ার হলেও সমস্যা আমি দেখি না পার্সোনালি। আমি মনে করি যে 1 পেজ 2 পেজে যদি সব বের হয়ে যায়, এরপরে অন্য কেউ যদি করে ফেলতে পারে তাহলে তো খুবই অ্যামেজিং একটা বিষয়। এরকম হয় না আর কি। এটাই আমি ফিল করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। yeah, আতিক স্যার, রাজ্জাক স্যার, আমি একটু যদি সময় থাকে আরেকটি প্লিজ বলছি। প্লিজ আরএফএন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেক সুন্দরভাবে রাজ্জাক স্যার, তারপরে আতিক আহাদ স্যার কিন্তু সবগুলো বিষয় তুলে এনেছে। আমি আসলে দুটো বিষয় একটু পয়েন্ট আউট করতে চাই। নাম্বার ওয়ান হলো, আমাদের দেশে টপ লেয়ার পাবলিকেশন কিন্তু হচ্ছে না। এটার কিন্তু দুটো কারণ। আসলে আতিক স্যার, আপনি জাপানে আছেন বা আমরা বাইরে ছিলাম বা এখন দেশে আছি, যে বিষয়টা আমাদের দেশে সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে বাইরে দেখেন যে কোনো রিসার্চ কিন্তু অনেকটা ল্যাব ওরিয়েন্টেড। আপনি এখন হয়তো বা ল্যাবে আছেন, আমরা পিএইচডি করেছি, ল্যাবে ছিলাম, এবং একটা হায়ারার্কির মধ্য দিয়ে কিন্তু যায়। সেটা হচ্ছে একজন সিনিয়র প্রফেসর হয়তো একটা ল্যাবের দায়িত্বে থাকেন, তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম, এবং হচ্ছে রিসার্চ স্টুডেন্ট, সবাই এরকম থাকে। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার কারণে হোক বা মাইন্ড সেট আপের কারণে হোক, এই ধরনের কোনো কালচার কিন্তু আমাদের দেশে মানে আসলে ডেভেলপই হয়নি। ছাত্রদের যে ধারণা, সেটা আন্ডার গ্রাজুয়েট হোক, ইভেন পোস্ট গ্রাজুয়েট লেভেল, তাদেরও এই ধারণা যে আমার একটা থিসিস করতে হবে, সেই লেভেলে লাস্টের দিকে এসে তারা থিসিসটা করে এবং একটা রিসার্চ যা আসে এর উপর ভিত্তি করে আসে। কিন্তু রিসার্চ ল্যাবের কনসেপ্ট বা প্রফেসরস ল্যাবের কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে ডেভেলপ করেনি। তা আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা প্রফেসর ওরিয়েন্টেড বা ল্যাব ওরিয়েন্টেড চিন্তাগুলোকে কনস্ট্যান্ট করতে পারবো না, কনসেন্ট্রেট করতে পারবো না, ততদিন পর্যন্ত ইট উইল বি ভেরি টাফ। তো লেয়ার ওয়ান যে বা টায়ার ওয়ান যে পাবলিকেশন গুলো হচ্ছে আমাদের দেশে, আমার যেটা অবজারভেশন হচ্ছে সেটা মেইনলি যে ল্যাব গুলো মোটামুটি ভালো করছে। যেমন আমাদের প্রফেসর রাজ্জাক স্যার, ওনার একটা গ্রিন কম্পিউটিং ল্যাব, সেখান থেকে কিন্তু বেশ ভালো পাবলিকেশন হচ্ছে। তারপর চুয়েটে এরকম ল্যাব ওরিয়েন্টেড কিছু জিনিস যেগুলো হয় এইভাবে হচ্ছে, বা বুয়েটে সাইদুর রহমান স্যার বা অন্য যারা আছে একটু ল্যাব ওরিয়েন্টেড যারা চিন্তাগুলো করতে পারতেছে, বা ল্যাবে ছাত্ররা একটু বসছে, ব্রেইন স্টর্মিং করছে,
এই ধরনের ফ্যাসিলিটি ইনহ্যান্স না করলে বা এই ধরনের কালচার গড়ে না উঠলে কিন্তু আসলে আমাদের দেশে ওইভাবে টপ টায়ার পাবলিকেশন উইল বি রিয়েলি টাফ, আমার যে একটা অবজারভেশন। তো এই জিনিসটাকে আমরা কোনোভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা দুটো করে যদি আমরা শুরু করি, যেমন চুয়েটে আমাদের প্রফেসর, আমাদের যে IEEE চেয়ারম্যান, উনি একটা শুরু করেছে যে চুয়েট NNP ল্যাব, আমার একটা চুয়েট ইন্টেলিজেন্ট কম্পিউটিং ল্যাব। এই ল্যাবের আন্ডার আমরা একটা হায়ারার্কি ডেভেলপ করছি, যাতে যেখানে সিনিয়র প্রফেসর আছে, জুনিয়ররা আছে এবং স্টুডেন্টরাও ইনভলভ হয়ে তারা একসাথে বসে কিছু করতেছে। তো এই জিনিসটা না হলে শুধু আন্ডার গ্রাজুয়েট রিলেটেড দিয়ে কিন্তু আসলে ওরকম কোয়ালিটি পাবলিকেশন আসাটা হয়তো বা খুব বেশি টাফ হবে, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয়, আমাদের আতিক স্যার তো পুরোই বলে ফেলেছেন, আমি শুধু ওটার সাথে একটু এই কথা আবারও বলি। বাংলাদেশে আমার অভিজ্ঞতা বা আমরা যেটা দেখছি যে অলমোস্ট অল যে কনফারেন্স গুলো হয়, পাবলিকেশন, আপনার দেখবেন যে পেপার গুলো কিন্তু অলমোস্ট ওয়ান সাইডেড, এবং মেথোডোলজি সেকশনে আমার তো মনে হয় 50% এর উপর পেপার আমরা যখন দেখি, আসলে দেখা যায় যে তেমন কিছু আমরা পাচ্ছি না। এটা কিন্তু বাস্তবতা। এই যে মেথোডোলজি ইন ডেপথ যে ভিতরে যাওয়া, এখন দেখা যাচ্ছে যে আমাদের সেক্টরে মোস্ট অফ দা ছেলে পেলে দেখা যায় যে হচ্ছে কিছু গুগল কোল্যাব অথবা হচ্ছে পাইথনের কিছু লাইব্রেরি, এই ধরনের জিনিস ইউজ করে কিন্তু কাজ করে ফেলে। তো এই ধরনের কাজ দিয়ে কিন্তু টপ টায়ার পাবলিকেশনটা খুব টাফ। তো আতিক স্যার কিন্তু অনেকদিন যাবতীয় একটা কথা বলছে যে আমাদের আসলে কোর লেভেলে ঢোকার মতো মানুষ কিন্তু ইনফ্যাক্ট কম। তো আমাদের এই জিনিসটাকে মনে হয় এই দুটো জিনিসকে যে কোনো ভাবে একটু ফোকাসে নিয়ে আসতে পারলে, এক হচ্ছে প্রফেসর ল্যাবের কনসেপ্ট, আরেকটা হচ্ছে এই যে ডোমেইন স্পেসিফিক ভেরি ট্যালেন্টেড, তারা দেশের ভিতরে হতে পারে বাইরে হতে পারে, তারা যেন একটু আউট অফ বক্স থিঙ্ক করতে পারবে এবং আউট অফ বক্স আইডিয়া আমাদের যারা নতুন জেনারেশনের রিসার্চার আছে তাদেরকে দিতে পারবে, তাহলে আমাদের দেশের রিসার্চ আগাবে এবং টপ টায়ার যে পাবলিকেশনস এর কথা আমরা বলছি সেটা হবে। তা না হলে কিন্তু আমার যে অবজারভেশন, ইট মে বি আমাদের একটা বটল নেক হিসেবে থেকেই যাবে। তো স্যার, এটা হচ্ছে আমার অবজারভেশন আর কি। আর আপনারা সবাই আমাদের এই যে উইন্টার সিম্পোজিয়ামে সবাই সাবমিট করবেন, আসলে এটা একটা বিগ ভেন্যু। আপনারা যারা আগের গুলোতে পার্টিসিপেট করেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা কতটুকু বেনিফিটেড হয়েছেন, এবং যারা পার্টিসিপেট করেননি তারা পার্টিসিপেট করে দেখতে পারেন, আর যারা করেছেন তাদের দায়িত্ব হচ্ছে নিজেরা পার্টিসিপেট করা এবং অন্যদেরকে একটু এনকারেজ করা, কারণ আমরা চাই একটা রিসার্চ বেসড কমিউনিটি ডেভেলপ করা। IEEE কম্পিউটার সোসাইটিতে যে মানুষগুলো আছে, আসলে আপনারা কতটুকু জানেন আই ডু নট নো, আমি ওনাদের সাথে অনেকদিন যাবত কাজ করছি, সবাই কিন্তু ডাইভার্স, ইউনিটি ইন ডাইভার্সিটি, সবাই মিলেমিশে, এই যে মানে কোন রকম ইগোইস্টিক ব্যাপার, আমি বুয়েট, আমি চুয়েট, আমি DU, আমি অমুক ইউনিভার্সিটি, এই ধরনের ছোটখাটো এই ধরনের হীনমন্যতা একটা মানুষের মধ্যেও নাই। তো এই যে একটা প্ল্যাটফর্ম, আমার তো মনে করি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনারা আর পাবেন কিনা আই ডু নট নো, কিন্তু আমি এটা ফিল করি যে ইটস এ ভেরি ভেরি গুড প্ল্যাটফর্ম ফর আওয়ার রিসার্চার্স, ইয়ং রিসার্চার্স এন্ড আওয়ার স্টুডেন্টস। আপনারা সবাই এগিয়ে আসলে কিন্তু আসলে আমরা সবাই মিলে অনেক সুন্দর কাজ করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই আমার অবজারভেশন ছিল আর কি। আতিক স্যার, রাজ্জাক স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর শামসুল ইসলাম। আমাদের প্রায় 6:30 থেকে ঘন্টাধিক কাল আমরা আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বাইরের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত শিক্ষক, গবেষক বৃন্দ এখানে সংযুক্ত হয়েছেন। ক্ষেত্র বিশেষে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখার বেশ কিছু ছাত্রছাত্রী এখানে সংযুক্ত হয়েছেন। আপনাদের সকলকে সাধুবাদ জানাই যে গবেষণা সম্পর্কিত জায়গাগুলিতে কিভাবে করে উত্তরোত্তর আমরা মানসম্পন্ন প্রকাশনার দিকে যেতে পারি, সেজন্য আপনারা আজকের এই সন্ধ্যায় আপনাদের মূল্যবান সময় এখানে ব্যয় করেছেন। আমাদের যে উইন্টার সিম্পোজিয়াম 2021 এর পূর্বে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার আরো 2টি সিম্পোজিয়াম খুবই সফলতার সাথে সম্পন্ন করেছে। একটি হলো সামার সিম্পোজিয়াম 2020,
সরি উইন্টার সিম্পোজিয়াম 2020 আর একটা হলো সামার সিম্পোজিয়াম 2021। তো এটির উদ্দেশ্য কি, কেন, কিভাবে এবং এর প্রেক্ষাপট কি পুরো জায়গাগুলি আমাদের উপস্থাপনায় সামিন রহমান এবং পরবর্তীতে আমাদের অত্যন্ত প্রিয় মুখ গবেষণায় যিনি প্রেরণামূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকদের কাছে ইতিমধ্যেই অতি পরিচিত নাম হয়ে উঠেছেন, সেটি ডক্টর আতিক আহাদ খুব সুন্দরভাবে বলেছেন। আমি একটু ভিন্ন দিকে বিশেষ করে ছাত্রছাত্রীদের দিকে একটু বলবো। সেটা হলো গবেষণা আমি কেন করব? গবেষণা কি করব যে আমি সংখ্যায় পাবলিকেশনের সংখ্যা আমার থাকবে, সেগুলি আমি লিখতে পারবো, নাকি আমি গবেষণা করব কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব বা এই গবেষণা আসলে কেন করব সেটি আমার মনে হয় খুব পরিষ্কার থাকা দরকার। আপনারা সকলে জানেন যে 21st সেঞ্চুরির যে ওয়ার্কপ্লেস সেটির যে গ্র্যাজুয়েট স্কিল সেট রিকোয়ারমেন্ট সেটি কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। আমরা এই আজকে থেকে 22-25 বছর আগে যখন গ্র্যাজুয়েটেড হয়েছি তখন আমাদের কাছে পরিবার, সমাজ, শিক্ষকবৃন্দ এক্সপেক্ট করতেন যে এই ছেলেটা বা এই মেয়েটা গ্র্যাজুয়েশন হওয়ার পরে সে লিখতে পারবে, পড়তে পারবে এবং কোনো কাজ দিলে সেটা সে পারফর্ম করতে পারবে, ডুয়ার হবে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটা হলো ছাত্রছাত্রীরা যারা গ্র্যাজুয়েটেড হবে তারা যেন এই মেয়ারলি রিডিং, রাইটিং অ্যান্ড ডুইং এর বাইরে গিয়েও তারা যেন ক্রিয়েটিভ স্কিলস দিয়ে তার মেজরের সাথে সংযুক্ত সমাজে, পরিবারে, দেশে যে সমস্ত প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেগুলি যেন ইনোভেটিভ আইডিয়া ডেভেলপমেন্টের মাধ্যমে সলিউশন করতে পারে, কমপ্লেক্স প্রবলেম যেন তারা সলভ করতে পারে। এখন প্রশ্ন হলো এই স্কিল ছেলেমেয়েরা কিভাবে অর্জন করবে? অনেকগুলি প্রসেস আছে, তার মধ্যে অন্যতম একটা প্রসেস হলো আমাদের ছেলেমেয়েরা যদি তাদের আন্ডার গ্রাজুয়েট পড়ার সময় থেকেই পুঁথিগত যে বিদ্যা মানে বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে যে বিষয়গুলি আছে অফ দি আর্ট নলেজ অর্জনের জন্য বিশ্বব্যাপী তার মেজরের পাশাপাশি তার পছন্দের জায়গাগুলিতে যে সমস্ত গবেষণা কর্ম হচ্ছে সেগুলি একটু স্টাডি করে এবং সেই জায়গাগুলি থেকে কিছু কিছু জায়গা বের করা যেখানে এখনো পর্যন্ত ঠিক সোসাইটি যেভাবে চায় হিউম্যানিটির লাইফ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যে ধরনের সিস্টেম থাকা দরকার সেটি এখনো এক্সপেকটেশন থেকে পিছিয়ে আছে ডেফিনেটলি। তো সেই জায়গাটা বের করা এবং সামান্য কিছু কন্ট্রিবিউশন করা, সেটি যেন ছেলেমেয়েরা রিসার্চ যে রিপোজিটরি আছে, ইন্টারন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি আছে, সেইখানে যেন তারা কিছু কন্ট্রিবিউট করতে পারে। এটির মাধ্যমে তাদের মধ্যে এই এই রিসার্চের যে হাতেখড়ি সেটি আসবে, ইনোভেটিভ আইডিয়া ডেভেলপমেন্ট করতে হয় কিভাবে, সেটা জাস্টিফাই করতে হয় কিভাবে, সেটা ইভালুয়েশন করতে হয় কিভাবে, একটা দুইটা কাজ একে অপরের সাথে কম্পেয়ার করতে হয় কিভাবে, সায়েন্টিফিক রাইটিং প্রসেস কি আছে, এই সমস্ত বিষয়গুলিতে তারা প্রাথমিক যে স্কিল সেট প্রয়োজন সেগুলি তারা শিখবে এবং জানবে এবং পরবর্তীতে মাস্টার্স, পিএইচডি বা আরো অন্য কোনো প্র্যাকটিক্যাল লাইফে তারা সংযুক্ত হয়ে এই ধরনের ইনোভেটিভ সলিউশনের দিকে তাদের যে স্কিল, প্রাথমিক স্কিল সেটগুলি আছে সেগুলিকে আরো এক্সপেরিয়েন্স করতে পারবে এবং
ভেরি হাই কোয়ালিটি সিস্টেম ডেভেলপমেন্ট বা সলিউশন তারা করতে পারবে। এবং এরই সাথে সাথে আমাদের পূর্ববর্তী বক্তাগণ খুবই গুরুত্ব দিয়েছেন ডিসকাশনের উপরে। রিসার্চ আসলে প্রচুর পরিমাণ ডিসকাস করতে হবে। একা একা আইল্যান্ডে বসে কোনো গবেষণা হয় না। তো সেখানে পেয়ার রিসার্চার থাকবে, সুপারভাইজার থাকবে, এই ধরনের ক্রস ডোমেইনে কাজ করে এই ধরনের সিম্পোজিয়ামে, ওয়ার্কশপে, সেমিনারে সংযুক্ত হয়ে অন্যদের চিন্তা চেতনা, অন্যদের অ্যাটাকিং যে মোড, রিসার্চের মোটিভেশন খোঁজা, একটা প্রবলেম খুঁজে বের করা, সেই প্রবলেমটাকে পরবর্তীতে ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করা এবং সেইটাকে ইভালুয়েশন করা, এর যে মেথডোলজি অন্যরা ব্যবহার করছে সেগুলির দিকে দৃষ্টি রাখা এবং নিজের চিন্তা চেতনাগুলি তাদের সাথে শেয়ার করা এবং তাদের চিন্তা চেতনাগুলি নিজের মধ্যে নেওয়া। এই যে কতগুলি কাজ, যার সাথে আমি সবসময় বলি 5টা সি জড়িত। প্রথমটা হলো কমিউনিকেশন, ভেরি ইম্পর্টেন্ট 21st সেঞ্চুরি ওয়ার্কপ্লেসে ভালো করার জন্য কমিউনিকেশন স্কিল খুবই ভালো হতে হবে। দ্বিতীয় হলো কোঅপারেট করা, মানে আমি যেটা জানি সেটা অন্যকে শেখাবো বা জানাবো বা জানবো, বা অন্যরা যেটা জানে বলে আমার কাছে মনে হয় সেইটাকে নানান রকমের কোশ্চেন করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। কোঅপারেশন প্রয়োজন হবে ভবিষ্যতের ওয়ার্কপ্লেস গুলিতে ভালো করার জন্য। কোলাবোরেশন আরেকটা ইম্পর্টেন্ট, নিজে থেকে আমি কোলাবোরেট করব যে আমার পার্টিকুলার যে প্রবলেমগুলি আছে সেগুলি যেন আমি বিভিন্ন ধরনের যে স্কিল সেট প্রয়োজন হয়, 5টা স্কিল সেট দরকার, আমার মধ্যে 3টা আছে, বাকি 2টা কোত্থেকে আসবে? অন্যদের সাথে কোলাবোরেট করতে হবে। স্কিলের বাইরেও ক্যাপাসিটি থাকতে পারে, যে ওর কাছে অমুক রিসোর্স আছে আমার কাছে নাই। সো এই ক্যাপাসিটি, স্কিলস সহ বিভিন্ন ধরনের নলেজ এবং টেকনোলজির যে ডাইভার্স এরিয়াজ আছে সেগুলির ব্যাপারে আমাদের একে অপরের সাথে কোলাবোরেট করা শিখতে হবে এখন থেকেই। এরপরে 4 নাম্বার যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমরা কমপ্লেক্স প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে অ্যানালাইসিস করা শিখতে হবে। বিভিন্ন যে এন্টিটিস গুলি আছে, সেটা ফিজিক্যাল অবজেক্ট, হিউম্যান রিসোর্সেস, লজিক্যাল এন্টিটিস, এইগুলির মধ্যে যে কমপ্লেক্স রিলেশনশিপ আছে সেটিকে যেন আমাদের ছেলেমেয়েরা অ্যানালাইজ করতে শিখে এবং সেটি নিয়ে যেন চর্চা করতে শিখে, সেজন্যও কিন্তু গবেষণার খুবই গুরুত্ব। এবং সবচাইতে হায়ার লেভেলের স্কিল যেটা আমাদের ছেলেমেয়েদের প্রয়োজন হবে সেটি হলো ক্রিয়েটিভ থিঙ্কিং। এবং আমাদের বিভিন্ন গবেষণায় বেরিয়ে এসেছে গত 10 বছর একটানা এই ক্রিয়েটিভ থিঙ্কিং হলো নাম্বার 1 স্কিল সেট হিসাবে 21st সেঞ্চুরির ওয়ার্কপ্লেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গবেষণা সম্পর্কিত জায়গাগুলিতে আমাদের ছেলেমেয়েরা যদি আরো বেশি মনোনিবেশ করে, তাদের মেধা আছে, তাদের যোগ্যতা আছে, যে জায়গায় আমার কাছে মনে হয় যে সমস্যা সেটি হলো একটা সমন্বিত উদ্যোগ নেওয়া এবং সাহস করা। তো সেটিতে আমরা যারা কিছুটা হলেও পেরিয়ে এসেছি, ইয়াং এইজ থেকে মিডিল এজে চলে এসেছি এবং মোটামুটি ভাবে গবেষণায় একটা চর্চার জায়গাটাতে আমরা এখনো আমাদের কাজকর্ম চালু রেখেছি। এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা 100+ রিসার্চারদেরকে সমন্বয় করেছি একসাথে, যেন আমাদের নেক্সট জেনারেশনের যে ছেলেমেয়েরা এখন আন্ডার গ্রাজুয়েট করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, তাদের অনগোয়িং কাজগুলিকে যেন আমরা শুনতে পারি, তাদেরকে দিক নির্দেশনা দিতে পারি এবং আমরাও তাদের চিন্তা চেতনাগুলি থেকে আরো বেশি উৎসাহ পেতে পারি আগামী দিনের কাজ করার জন্য। তো ঠিক এই ধরনের জায়গাটাতেই আমি আহ্বান করব যে আমাদের ছেলেমেয়েরা সকল রকমের দ্বিধা,
দ্বন্দ্ব এবং পিছুটানকে পিছে ফেলে গবেষণামুখী হবে এবং বাংলাদেশে সবকিছুরই আসলে অভাব, সম্পদের অভাব, জমির অভাব, অর্থের অভাব, কিন্তু একটা জিনিসের আসলে প্রাচুর্য, সেটা হলো হিউম্যান ব্রেইন। আমাদের এই 17-18 কোটি মানুষ আমরা যদি বিদ্যার চর্চা সঠিকভাবে করতে শিখি, ক্রিয়েটিভিটির চর্চা সঠিকভাবে করতে শিখি, দক্ষতাগুলি যদি অর্জন করতে শিখি, আগামী দিনে আমরা কোথায় অবস্থান করছি, ভৌগোলিক আমাদের অবস্থান কি, গায়ের রং আমাদের কি, ভাষা আমাদের কি, ধর্ম আমাদের কি, এইগুলি দিয়ে আসলে ভবিষ্যতের ওয়ার্ক প্লেসের যে 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 যোগ্যতা বা এমপ্লয়েবিলিটি, এইগুলি আসলে নিয়ন্ত্রিত হবে না, নিয়ন্ত্রিত হবে সম্পূর্ণভাবে কে কি ধরনের নলেজ এবং স্কিল সেট পজেস করে তার উপরে নির্ভর করেই ছেলেমেয়েরা দেশে বসেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মাল্টিন্যাশনাল কোম্পানির যোগ্যতম কর্মকর্তা হিসাবে কাজ করতে পারবে। তো এই ধরনের হাই লেভেল অফ মোবিলিটি অ্যান্ড স্মার্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট যখন আমাদের সন্নিকটে, তখন আসলে ক্রিয়েটিভ স্কিল ডেভেলপ হয়, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার স্কিল ডেভেলপ হয়, কোলাবোরেশন, কমিউনিকেশন, কোঅপারেশনের স্কিল ডেভেলপ হয়। যে সমস্ত কর্মকাণ্ডের সাথে সংযুক্ত থাকলে তার সাথে বেশি বেশি সক্ষতা গড়ে ছাড়া আর কোনো উপায় বা আর কোনো রাস্তা আছে বলে আমার কাছে মনে হয় না। তো আজকে এই সুন্দর একটি সন্ধ্যায় আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। IEEE কম্পিউটার সোসাইটির ভলান্টিয়ার্স, সেক্রেটারি সহ অন্যান্য এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা যারা উপস্থিত আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলকে আবারও আগামী 31শে অক্টোবরের মধ্যে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টস সাবমিট করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং আগামী 13 এবং 14ই নভেম্বর আপনাদের সাথে দেখা হবে। আমরা রিসার্চ ভিউজ অ্যান্ড আইডিয়াস এক্সচেঞ্জ করব এবং উত্তর মানসম্মত গবেষণা প্রকাশের ব্যাপারে দেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে, রিসার্চ প্রতিষ্ঠান থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে হলিস্টিক ডেভেলপমেন্ট এই জায়গায় হবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবশেষে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামিন রহমানকে আজকের এই ক্যাম্পেইন প্রোগ্রাম, আমি বলবো উইন্টার সিম্পোজিয়ামকে সামনে রেখে এটি আয়োজন করার জন্য। তো আপনাদের সকলকে সালাম এবং শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে 13ই এবং 14ই নভেম্বর। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার। তো আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আর অবশ্যই যদি কারো ফার্দার কোনো ধরনের প্রশ্ন থাকে বা এনিথিং, আপনারা আমাদেরকে সহজেই রিচ আউট করতে পারবেন। আমাদের পেজে সিম্পল একটা ইনবক্স করলেই হবে, কিংবা আমরা অলরেডি আমাদের ইভেন্ট রিলেটেড একটা ইভেন্ট খুলেছি ফেসবুকে, সেখানেও দেখতে পারেন। এনিথিং, উই আর হিয়ার আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, হেল্প করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।